আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দ্রুত যুক্ত হন। সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, একটু কমেন্টে জানান। আজকে আমাদের হচ্ছে নাটকের উপর ক্লাস। করুণ রসাত্মক নাটক। জি, সাউন্ড ওকে? সবাই দ্রুত যুক্ত হন। আর কয়জনই বা যুক্ত হবেন? দেখতে দেখতে কিন্তু বাংলা ক্লাসগুলো প্রায় শেষের দিকে, প্রায় শেষ না, আজকেই মোটামুটি শেষ বাংলা ক্লাস। এরপর হচ্ছে আপনাদেরকে মাঝে মধ্যে জ্বালাবো কোশ্চেন দিয়ে দিয়ে, কোশ্চেন সলভ করে দিয়ে দিয়ে। এমন কোশ্চেন থাকবে মনে করেন যে কোরিয়ান মেয়েদের মতো সবগুলোর একই রকম লাগবে অপশনগুলো। হ্যাঁ, আজকেও দেখবেন এরকম কিছু দিব। জি, দ্রুত যুক্ত হন। আচ্ছা, আজকে বাংলা ফার্স্ট লাইভ ক্লাস, অনেকের সমস্যা নেই। শেষ ভালো যা সব ভালো তার। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটক ফার্স্টেই বলি আপনাদেরকে একটা বিষয়। সিরাজউদ্দৌলা নাটকটা হচ্ছে একটা করুণ রসাত্মক নাটক। এই নামের দিক থেকে আমরা এখানে সিরাজউদ্দৌলা দয় দয় একসাথে চলে আসছে, এটা মানে ওই ফন্টের কারণে। আপনারা যখন দিবেন যে নাটকের মধ্যে যেভাবে নামটা দেওয়া আছে দ হসন্ত দ ওকার, ওইভাবে নামটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যদিও ভুল হবে না যদি দয় দয় দিই আমরা। যেমন জসিমউদ্দিন নামের বানান যখন দেন জসিমউদ্দিন, আমরা যখন এই সমস্ত ফন্টে যাই বা বোর্ডে চলে আসে তখন দুইটা এক হয়ে যায়। কিন্তু যখন আপনারা কবি পরিচিতি দিবেন জসিমউদ্দিন যেভাবে লিখে, মানে দ হসন্ত দয় দীর্ঘিকার দিয়ে ওইভাবে কিন্তু লিখবেন, ঠিক আছে? এই নাটক কখনোই পড়েন নাই। আচ্ছা, এত জরুরি কিছু নয় নাটকটা পড়া। এখান থেকে সৃজনশীল মেবি একটা আসবে, এখান থেকে সৃজনশীল একটা আসবে, এমসিকিউ উদ্দীপক ছাড়া দুইটা আসবে। সুতরাং মানে গুরুত্ব যে একবারে দিবেন না এমন না, দিয়েন। যতটুকু আমি পড়াবো ইনশাল্লাহ এতটুকুর মধ্যেও চলে আসবে। ওকে? নাটকটা পড়ে কান্না করছেন? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, বলেন কি নাটক পড়ে কান্না করে বলছেন? আমার তো আসে নাই, এমন কোনো কান্না মনে হয় না। ওকে, শুরু করি আমরা। স্ক্রিন দেখা যায় না? কি বলেন, দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? হ্যাঁ, সিরাজউদ্দৌলা। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাটকটা পড়ার আগে আমরা কিছু হিস্ট্রি জানি। আজকের ক্লাসটা যতটুকু না নাটক নিয়ে, ততটুকু হচ্ছে হচ্ছে হিস্ট্রি আরো বেশি এই ক্লাসটার মধ্যে। আসেন, হিস্ট্রিটা কি সিরাজউদ্দৌলা নাটকের ক্ষেত্রে? প্রথমেই একটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন নবাব এবং সুবেদার এই দুইটার মধ্যে পার্থক্য কি? কেউ বলতে পারবেন? আজকে আপনাদের হিস্ট্রি ক্লাস নিব, নবাব আর সুবেদার এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কেউ? নবাব কাদেরকে বলে আর সুবেদার কাদেরকে বলে? আর্টসের স্টুডেন্টরা বলতে পারবে না, আর্টসও পারবে না, ঠিক আছে? আমি যতটুকু পড়ে ক্লাস শেষ করি তারপর বলবো যে পুরোটা পড়বেন না অল্প পড়বেন, পরে বলবো। হ্যাঁ, জি। আচ্ছা, না, নবাব হচ্ছে মানে সুবেদার হচ্ছে যারা মোগলদের অধীনে থেকে বাংলা শাসন করত। কি বললাম? মোগলদের অধীনে থেকে শাসন করত, মোগলদের অধীনে থেকে, ঠিক আছে? অধীনে থেকে শাসন করত, অধীনে থেকে শাসন, ঠিক আছে? কিন্তু যখন সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয়, আওরঙ্গজেবের মৃত্যুর পরে মোটামুটি মোগল সাম্রাজ্য অনেকাংশেই হচ্ছে দুর্বল হয়ে পড়ে, বুঝতে পারছেন? তখন এরা কি করত? মোগলদের অধীন ঠিক আছে, তবে এরা স্বাধীনভাবে শাসন করত, বুঝতে পারছেন? মানে এই হচ্ছে নবাব এবং সুবেদারের মধ্যে একটা পার্থক্য। যখন মোগল সাম্রাজ্যর মানে হচ্ছে স্বর্ণযুগ ছিল, আকবর, জাহাঙ্গীর, তারপর হচ্ছে আলমগীর, এরা যখন ছিল তখন তারা বিভিন্ন পুরা ভারতবর্ষের মধ্যে তাদের বিভিন্ন প্রতিনিধি ছিল। তো বাংলাকে তারা বলতো সুবা, সুবা শব্দের অর্থ হচ্ছে প্রদেশ। হ্যাঁ, তো এই সুবা বা প্রদেশের যিনি প্রধান থাকতেন তাকে বলা হতো সুবেদার। যেমন আপনারা ইসলাম খান নাম শুনছেন, সুবেদার ইসলাম খান, যিনি ঢাকা জয় করছিলেন। হ্যাঁ, তো এরা বেসিক্যালি মুঘলদের অধীনে থেকে শাসন করত। আর হচ্ছে নবাব যারা,
এরা হচ্ছে মোগল সাম্রাজ্যের পতনের সময় হচ্ছে তাদের উৎপত্তি হয়, ঠিক আছে। ওই সময় মোগল সাম্রাজ্য কেন্দ্রীয়ভাবে এত স্ট্রং ছিল না। তখন যারা শাসন করত এরা অনেকটা স্বাধীনভাবেই শাসন করত, এদেরকে বলা হচ্ছে নবাব। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের মুর্শিদ কুলি খান, ইনি কিন্তু নবাব ছিলেন, প্রথম নবাব। আচ্ছা, এখন এই নবাবী শাসনের ধারাবাহিকতায় একজন ক্ষমতায় আসে, নাম হচ্ছে আলীবর্দী খান। আলীবর্দী খান, ঠিক আছে। আলীবর্দী খান হচ্ছে সিরাজের নানা, ঠিক আছে। আলীবর্দী খান এ হচ্ছে সিরাজের নানা। আচ্ছা, কিন্তু ঝামেলা হচ্ছে যেটা, সিরাজের নানা আলীবর্দী খান মোটামুটি 1740 সালে ক্ষমতায় আসে। উনি আসলে আরেকজনকে খুন করে আসে, মানে অবৈধভাবে আসে। ওই সময় হচ্ছে অনেকটা হচ্ছে এরকমই ছিল আর কি, যে কে কারে মাইরে আসতে পারে। এই আলীবর্দী খানের 3টা বড় বড় হচ্ছে মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী ছিল আলীবর্দী খানের। এই প্রতিদ্বন্দ্বী কারা, আমি প্রথমে একটু হিস্ট্রি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। 1 নম্বর প্রতিদ্বন্দ্বী হচ্ছে আলীবর্দী খানের প্রতিদ্বন্দ্বী। 1 নম্বর প্রতিদ্বন্দ্বী হচ্ছে, আচ্ছা, কে 1 নম্বর প্রতিদ্বন্দ্বী হচ্ছে মারাঠা। আপনারা শিবাজির নাম নিশ্চয়ই শুনছেন, শিবাজি, পেশোয়া, এই সামথিং এগুলো আর কি, ইন্ডিয়ান বিভিন্ন সিরিয়াল পর্যন্ত আছে। তো এই মারাঠারা আলীবর্দী খানকে প্রচুর জ্বালাইছে, আর যেহেতু সে অবৈধভাবে আসছে সুতরাং তার বেসমেন্টটা স্ট্রং না, এটাই স্বাভাবিক। তবে সে যোগ্য একজন শাসক ছিল। 2 নম্বর আলীবর্দী খান প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে আফগানরা, ঠিক আছে। আফগানরা ওই সময় আফগানদেরও বেশ ভালো একটা দাপট ছিল, বাংলায় বেশ ভালো দাপট ছিল। 3 নম্বর প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে ইংরেজরা। আচ্ছা, ইংরেজরা। তো আলীবর্দী খান যে কাজটা করলো সেটা হচ্ছে মারাঠাদের সাথে চুক্তি করে আফগানদেরকে দমন করে, সবকিছুই ঠিক আছে। তবে সে ইংরেজদের সাথে সখ্যতা স্থাপন করে, এদের সাথে সখ্য স্থাপন, বুঝছেন, মানে সম্পর্ক স্থাপন করে। মানে ইংরেজদেরকে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা দেয়, সবকিছু দেয়, এদিক দিয়ে মারাঠাদেরকে দমন করে, আফগানদেরকে দমন করে। কথাটা কি বুঝতে পারছেন? মনে করেন আপনার অপোনেন্টে 3টা শত্রু আছে, 3টা শত্রু, তখন আপনি 3টা শত্রুর সাথে একসাথে পারবেন না। তখন কি করতে হবে আপনাকে? অবশ্যই কারো না ওদের মধ্যে ডিভাইড করতে হবে, বা কারো না কারোর সাথে হাত মিলাইতে হবে, যে ঠিক আছে আমি আর তুমি এক, ওর সাথে আমরা লাগি। আলীবর্দী খান সেম কাজটাই করছে, ইংরেজদেরকে ব্যবসা বাণিজ্যের অনুমতি দিয়ে সে মারাঠা এবং আফগানদেরকে হচ্ছে কি আস্তে আস্তে বিতাড়িত করছে বা পর্যদস্ত করার চেষ্টা করছে। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? এটা নোট করা ভাই করেন না, সমস্যা কি, একটুই তো, এতটুকু বুঝছেন? আচ্ছা, এখন দেখেন এই যে সখ্যতা স্থাপন করছে আলীবর্দী খান, এছাড়া ইংরেজদের আরো কিছু বেসমেন্ট ছিল। ইংরেজদের দাপট কি ছিল? ইংরেজদের ক্ষমতা, আচ্ছা, ইংরেজদের ক্ষমতা বা ইংরেজদের ভিত্তি বা ক্ষমতায় যদি আমরা বলি, ইংরেজদের ক্ষমতায় সবচেয়ে ডেয়ারিং যে কাজটা করে সেটা হচ্ছে 1717 সালে বিনা শুল্কে বাণিজ্য করা, বিনা শুল্কে বাণিজ্য, ঠিক আছে। এইটা ছিল হচ্ছে ইংরেজদের হচ্ছে একটা মানে দাপট। কি দাপট বলতে কি, ওই সময় যিনি নবাব ছিলেন ওনার মেয়ে অসুস্থ, কেউ ভালো করতে পারতেছিল না, ইংরেজ ডাক্তাররা এসে ভালো করে। তখন নবাব বলে হচ্ছে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করবে, কোনো শুল্ক দিতে হবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে, কোনো ট্যাক্স দিতে পারবে না, ট্যাক্স, বুঝতে পারছেন, ট্যাক্স। আচ্ছা, অন্যদিকে হচ্ছে এই বিনা শুল্কের কারণে বাণিজ্যে তাদের একচেটিয়া ক্ষমতা আসে, বাণিজ্যে একচেটিয়া ক্ষমতা, ঠিক আছে, একচেটিয়া ক্ষমতা। কারণ ইংরেজদের সাথে অন্য অন্য বিদেশিরা তাল মিলাইতে পারতেছিল না, কারণ ইংরেজদের নাই, কি জানি বলে, ট্যাক্স দিতে হয় না, কিন্তু অন্যান্য বিদেশিদেরকে হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে, তার মানে তাল মিলাইতে পারতেছে না, বুঝতে পারছেন? এই জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজদেরকে একটা একচেটিয়া চলে আসছে। যেমন বর্তমানে মনে করেন যে স্ট্যান্ডার্ড যদি ধরে, আমরা আইফোনের কথাই যদি ধরি, ঠিক আছে, অনেকটা একচেটিয়া। হ্যাঁ, স্যামসাং আসছে বা অন্যান্যরা এসে কি করতেছে, মার্কেটটা ডাউন করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে 3 নম্বর আরেকটা বিষয় হচ্ছে তারা বিভিন্ন দুর্গ নির্মাণ শুরু করছে, বিভিন্ন দুর্গ নির্মাণ। আচ্ছা, এখন এই দুর্গ জিনিসটা কি এটা একটু বুঝে নেন। দুর্গর বিষয়টা হচ্ছে অনেকটা আমাদের বর্তমান সময়ের মতো ক্যান্টনমেন্ট, ঠিক আছে। বর্তমান সময়ে আমরা যদি ধরি অনেকটা হচ্ছে ক্যান্টনমেন্ট টাইপের, ঠিক আছে। এখানে হচ্ছে ইংরেজদের
আলাদা সেনাবাহিনী থাকবে, অস্ত্র থাকবে। এখন তাদের যুক্তি কি ছিল ইংরেজদের, যে আমরা ফরাসিদের হাত থেকে বাঁচার জন্য এইভাবে ক্যান্টনমেন্ট তৈরি করতেছে। অথচ দেখেন আমার দেশের মধ্যে বিদেশিদের যদি ক্যান্টনমেন্ট থাকে তাহলে এটা আমার জন্য কি রিস্কের বিষয় না? কথাটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এইগুলাকে কেন্দ্র করে ঠিক আছে 1748 সালে হচ্ছে আলীবর্দী খান এবং ইংরেজদের মধ্যে আচ্ছা লাগার পরে আলীবর্দী খান ইংরেজদেরকে ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করে দিছে, তোমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। কিন্তু আসলে তার নিষেধাজ্ঞাটা কার্যকরী হয় নাই, কারণ হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্যটা একচেটিয়া ভাবে বা এক কেন্দ্রিক ভাবে ইংরেজদের হাতেই ছিল। এতটুকু বুঝতে পারছেন ইংরেজদের ক্ষমতাটা কিভাবে বাড়তেছে? আচ্ছা, তো যতদিন আলীবর্দী খান বেঁচে ছিল ততদিন হচ্ছে ইংরেজরা তেমন একটা ইয়া করতে পারে নাই, আর মানে আর বেশি দাপট দেখায় নেই। পরের ইয়াতে আসি আমরা, সিরাজ। এবার আসেন সিরাজের ক্ষমতা নিয়ে কিছু কথা। সিরাজের ক্ষমতা, আচ্ছা সিরাজের ক্ষমতারোহণের মধ্যে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আলীবর্দী খান নিজের কোনো ছেলে ছিল না, ঠিক আছে? ছেলে না থাকলে আরে আমি পড়াচ্ছি হিস্ট্রি, আপনারা এভাবে পাবেন কিভাবে? আগে বুঝে নেন, ঠিক আছে? বুঝার চেষ্টা করেন। হিস্ট্রি একটু জানলে কি সমস্যা আছে নাকি আপনাদের? হিস্ট্রি বলবো না, পড়ায় চলে যাবো ডিরেক্টলি। আচ্ছা, সিরাজের ক্ষমতারোহণের মধ্যে ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে সিরাজের মা হচ্ছে ছোট মেয়ে, সিরাজের মা, আর তার আলীবর্দী খান বড় মেয়ে হচ্ছে ঘসিটি বেগম বা মেহেরুন্নিসা। তো মেহেরুন্নিসার নিজেরও কোনো সন্তান ছিল না। তো মেহেরুন্নিসার কোনো সন্তান না থাকার কারণে স্বাভাবিকভাবে দেখেন, আমি যদি বলি এইভাবে দেখেন ক্ষমতায় আসবে কে? আমি যদি লিখি যে ঘসিটি বেগম আর হচ্ছে আমেনা, ঘসিটি বেগম হচ্ছে বড়, তো ঘসিটি বেগম তো আর ক্ষমতায় আসতে পারবে না। তার বোনের ছেলে শওকত জংকে, শওকত জং এ হচ্ছে বোনের ছেলে, ঠিক আছে? শওকত জংকে সে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে, ঠিক আছে? এছাড়াও ঘসিটি বেগমের নিজের সন্তান না থাকার কারণে সে সিরাজের ছোট ভাই একরামউদ্দৌলাকে ইয়া করে, সিরাজের ছোট ভাই। কিন্তু একরামউদ্দৌলা যখন বসন্তে মারা যায় তখন হচ্ছে আর ঘসিটি বেগমের হাতে কোনো ওয়ে থাকে না, বুঝতে পারছেন? মানে ঘসিটি বেগমের ওই সময় অন্যরকম পাওয়ার ছিল নবাবী মহলে ঘসিটি বেগমের। তো যখন একরামউদ্দৌলা মারা যায়, তো একরামউদ্দৌলা যদি নবাব হইতো তাহলে রাজমাতা হিসাবে ঘসিটি বেগম একটা প্রাধান্য বিস্তার করতে পারতো। যেহেতু একরামউদ্দৌলা বসন্তে মারা যায়, ঘসিটি বেগমের হাতে কোনো ওয়ে থাকে না, তখন সে শওকত জংকে সাপোর্ট করে। তো স্বাভাবিকভাবে ছোট মেয়ের আবদারের তুলনায় বড় মেয়েকে প্রায়োরিটি দিবে, এটাই খুব স্বাভাবিক। ইভেন শওকত জংও কম যোগ্যতা সম্পন্ন ছিল না, ঠিক আছে? আর এদিক দিয়ে আমিনার ছেলের নাম হচ্ছে আমিনা, এর ছেলের নাম হচ্ছে আমাদের কি কি বলা যায়, এর নাম হচ্ছে সিরাজ, নাকি? আমিনার ইয়ার নাম সিরাজ। এখন সিরাজের যদি অতীতকাল দেখি, তার অতীতকালটা আহামরি খুব মানে স্মৃতিমধুর না। মানে সে মদ্যপান করত, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার নারী সঙ্গ, মানে বড় লোকের হচ্ছে মানে কি বলা যায় যে মানে বকে যাওয়া পোলাপানের মতো যে টাইপের, এই টাইপেরই ছিল কিন্তু হচ্ছে সিরাজউদ্দৌলা। খুব আহামরি তেমন কিছু ছিল না, ঠিক আছে? কিন্তু নানার বেশি টান ছিল হচ্ছে সিরাজের উপরে, যার ফলে এই নানা ইংরেজদেরকে দমন বা বিভিন্ন যুদ্ধে মারাঠাদেরকে দমনের ক্ষেত্রে সিরাজকে কি করে? সিরাজকে হচ্ছে যুদ্ধে প্রেরণ করে, বুঝতে পারছেন? যুদ্ধে প্রেরণ করে, নৌবাহিনী দিয়ে চালায়, ইত্যাদি ইত্যাদি সামথিং, এই কাজগুলো করায় সিরাজকে দিয়ে। তো নানার এফেকশনটা বেশি ছিল হচ্ছে সিরাজউদ্দৌলার প্রতি। কিন্তু ঘসিটি বেগমের রাইট কথা হচ্ছে যে যেহেতু আমার কেউ নেই, আমি যাকে বলবো তাকে আপনি নবাব বানাবেন, আপনি কেন ছোট মেয়ের ছেলের নবাব বানাইতে যাবেন? বুঝতে পারছেন মানে হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র কিভাবে শুরু হয়েছে? বুঝতে পারছেন? হ্যাঁ, সিরাজের ক্যারেক্টার এরকমই ছিল ছোটবেলায়। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন, এরপরে ক্ষমতায় আসলো, ভালো কথা। আচ্ছা, এরপর আসছে সিরাজ ক্ষমতায় আসছে। সিরাজ যখন ক্ষমতায় আসে তখন হচ্ছে ইয়া বলে হচ্ছে সিরাজ ক্ষমতায় আসার পরে ইংরেজ সিরাজ কি কি ফেস করে? সিরাজ ক্ষমতায়, আচ্ছা ক্ষমতায় প্রতিকূলতা তার কি কি? ক্ষমতায় তার বড় ধরনের প্রতিকূলতা দেখা দেয়। ফার্স্টেই যে প্রতিকূলতা সেটা হচ্ছে প্রতিকূলতা, আচ্ছা জানেন প্রতিকূলতা, এক নম্বর প্রতিকূলতা তার দেখা দেয় হচ্ছে ঘসিটি বেগম ও শওকত জং। ঘসিটি বেগম
বেগম ও শওকত জং, এটা হচ্ছে 1 নম্বর প্রতিকূলতা। আচ্ছা, সে এই প্রতিকূলতাকে হচ্ছে জয় করে, মানে শওকত জংকে পরাজিত করে বা ঘসিডি বেগমের এই জিনিসগুলো সে দূর করতে পারে। 2 নম্বর প্রতিবন্ধকতা ছিল হচ্ছে তার হচ্ছে সভাসদ বৃন্দ। সভাসদ মানে বুঝছেন, যারা হচ্ছে কি বলে, যারা হচ্ছে তার কি জানি বলে রাজসভার সদস্য। 3 নম্বর প্রতিকূলতা হচ্ছে দেখা দেয় হচ্ছে ইংরেজরা। আচ্ছা, এদের কারণটা কি? এদের প্রত্যেকটার হচ্ছে কারণগুলো একটু ভিন্ন ছিল। ভিন্নগুলো কি কি একটু বলি। ঘসিডি বেগমের কারণ হচ্ছে কি ক্ষমতা, ভালো কথা, এর জন্য হচ্ছে ক্ষমতা। সভাসদের বড় কথা হচ্ছে তাদের দুর্নীতি, কারণ জগৎ শেঠ, আপনার জগৎ শেঠ হচ্ছে ওই সময়ের ইলন মাস্ক ছিল, সোজা কথা এটা। পুরা অর্থ ব্যবস্থা তার উপরে ডিপেন্ড করতো, জগৎ শেঠের উপর। জগৎ শেঠ কারো নাম না, এটা হচ্ছে বংশ টাইপের, ঠিক আছে, মানে উপাধি টাইপের, হ্যাঁ, জগৎ শেঠ। আচ্ছা, সবার আর ইংরেজদের হচ্ছে তাদেরকে দুর্গ নির্মাণে বাধা দেওয়া। বুঝতে পারছেন 3 জনের 3টা কারণটা কি? সিরাজউদ্দৌলা যখন ক্ষমতায় আসে তখন আলীবর্দী খান বলছিল যে বিদেশি শক্তিদেরকে উত্থান হইতে দিও না, ঠিক আছে, সামথিং এরা এই করবে, এই বিষয়গুলো, ঠিক আছে। তো এই জন্য সিরাজ ক্ষমতায় এসেই বলছে তোমরা কেউই দুর্গ নির্মাণ করবা না, কোনো বিদেশি শক্তি আলাদা করে দুর্গ নির্মাণ করবে না। তো এইটা ইংরেজদের জন্য একটা অপমানের একটা বিষয় হয়ে গেছে যে মাত্র 23 বছরের বাচ্চা সিরাজ ক্ষমতায় আসছিল হচ্ছে 1756 সালে, অনলি 23 বছর বয়সে, ঠিক আছে। মাত্র 23 বছরের বাচ্চা আমাদেরকে বলতেছে দুর্গ নির্মাণ করবে না, মানে সামথিং, ওর কথা কি আমরা মাইনা নিব নাকি? বুঝতে পারছেন? আর সভাসদের কথা হচ্ছে মীর জাফর থেকে শুরু করে জগৎ শেঠ, রাজবল্লভ, এরা সবাই ছিল উচ্চাবিলাসী, ইভেন প্রচুর পরিমাণে দুর্নীতি করছে, কারণ আলীবর্দী খান যুদ্ধের মধ্যে ব্যস্ত ছিল, এর মধ্যে এরা বহুত কাজ করে ফেলছে, ঠিক আছে। এখন তরুণদের রক্তটা কিন্তু একটু গরম থাকে স্বাভাবিকভাবে বুড়াদের তুলনায়, তো সিরাজ এগুলার হিসাব নেওয়া শুরু করছে, যার ফলে এরাও শঙ্কিত হয়ে পড়ে যে কি ব্যাপার, আমাদের তো ধরবে। আর 3 নম্বর হচ্ছে যে আপনার ঘসিডি বেগম আর শওকত জংয়ের কথাটা বুঝতে পারছেন যে ক্ষমতায় আসবে শওকত জং আর রাজমাতা, যেমন আমেরিকার মধ্যে আছে না ফার্স্ট লেডি, এই টাইপের ফার্স্ট লেডির ক্ষমতার জন্য শওকত জং ভিতরে ভিতরে ষড়যন্ত্র করতেছিল। বুঝতে পারছেন সিরাজের পলিটিক্সের ঝামেলাটা কি? বুঝতে পারছেন? আচ্ছা, এবার ইংরেজদের সাথে তার বিরোধটা লাগছে কিভাবে আসেন। ইংরেজদের সাথে তার বিরোধ কয়েকটা কারণে লাগছে। ইংরেজ ভার্সেস সিরাজ, ঠিক আছে, এটা বিরোধটা। 1 নম্বর বিরোধের কারণ হচ্ছে সিরাজের সাথে ইংরেজদের বিরোধের 1 নম্বর বিরোধের কারণ হচ্ছে দুর্গ নির্মাণ, ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ, ঠিক আছে, মানে দুর্গ আগেই নির্মাণ হয়েছে, এটাকে আরো সুসংহত করতেছিল। বুঝতে পারছেন? একবারে পুরা মানে কি বলে স্ট্রং করতেছিল, সেনাবাহিনী আনতেছিল। ইভেন ওই সময় হচ্ছে ক্লাইভ হচ্ছে লন্ডনের সিক্রেট কমিটির সাথে মিটিং করতেছিল যে ওর বোনরে ও বিয়ে দিতে পারতেছিল না টাকার অভাবে, তো লিখতেছে ওর বাড়িতে যে বোনের বিয়ের ব্যবস্থা করা, অচিরেই আমার হাতে এত টাকা আসবে যে বলার বাইরে। বুঝতে পারছেন? এই টাইপের দুর্গ নির্মাণ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনার এখানে কি বলে দস্তকের, আচ্ছা, অভিষেক অনুষ্ঠানে না যাওয়া। আচ্ছা, অভিষেক অনুষ্ঠানে না যাওয়া বলতে কি বোঝাচ্ছি? মনে করেন আমাদের সরকার বৈধ হোক বা অবৈধ হোক ক্ষমতায় আসছে, ঠিক আছে, যেভাবেই হোক, না যাওয়া। এখন যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, আমাদের এখানে যারা ইয়ারা থাকবে, কূটনীতিবিদরা থাকবে, সবার উচিত সরকারকে হচ্ছে অভিনন্দন বার্তা পাঠানো। কথাটা কি বুঝতে পারছেন? আমি যেভাবেই ক্ষমতায় আসি না কেন কি করতে হবে? আমাকে হচ্ছে অভিনন্দন বার্তা পাঠাইতে হবে। সিরাজের অভিষেক অনুষ্ঠানে হচ্ছে তারা যায়ই নাই ইংরেজরা। তো এই দেখছেন আরেকটা ঝামেলা। 3 নম্বর হচ্ছে কৃষ্ণদাসকে আশ্রয় বা কৃষ্ণ বল্লভ, এক জায়গায় আছে কৃষ্ণ বল্লভ, আর জায়গায় আছে কৃষ্ণদাস। আচ্ছা, আমি কৃষ্ণ বল্লভ লিখলাম। কৃষ্ণ বল্লভকে আশ্রয়, আচ্ছা, কৃষ্ণ বল্লভকে আশ্রয়ের কথা কেন? এ হচ্ছে ওই সময় সিরাজের রাজভান্ডার থেকে 50 লাখ টাকা চুরি করে, 50 লাখ টাকা চুরি করে। বুঝতে পারছেন? 50 লাখ টাকা চুরি করে সে হচ্ছে ইয়াতে চলে যায়, কি জানি বলে, ইংরেজদের আশ্রয়ে চলে যায়। সিরাজ বারবার তাদেরকে অনুরোধ করে যে
তুমি কি করো যে আমাদের ইয়াকে ফেরত করো, কৃষ্ণদাসকে ফেরত দাও। তখন ইংরেজরা বলছিল যে কৃষ্ণবল্লভ সে ইংরেজদের আশ্রয় নিচ্ছে, ইংরেজরা যদি তাকে ফেরত দেয় তাহলে এটা ইংরেজদের একটা ব্যর্থতা রূপান্তর হবে। আপনারা দেখবেন প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের মধ্যে দেখবেন এটা নিয়ে কিন্তু মারামারি আছে। কি এগুলা পাইছিলেন, মনে আছে? আচ্ছা, 4 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে দস্তকের অপব্যবহার। আচ্ছা, দস্তকের অপব্যবহার বলতে কি বুঝাচ্ছি? দস্তকের অপব্যবহার, দস্তক মানে কি? দস্তক মানে সিগনেচার। আচ্ছা, দস্তকের অপব্যবহার। আচ্ছা আচ্ছা, দস্তকের অপব্যবহার বলতে কি বুঝায়? ঠিক আছে, ক্যালকুলেটরটা মিলাইতে পারতেছেন না। আচ্ছা, দস্তকের অপব্যবহার 1717 সালে নবাব বলছিল, এটা ভালো করে বুঝে নেন, 1717 সালে নবাব বলছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর থেকে ট্যাক্স মাফ করা হয়েছে। বুঝতে পারছেন? এতটুকু বলছে। এখন এইটা বলে নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রত্যেকটা মেম্বারের পার্সোনাল বিজনেস থেকে ট্যাক্স আরোপ মাফ করা হয়েছে। দুইটার মধ্যে পার্থক্য কি? মনে করেন সরকার বলল এসিএস কোম্পানির কোনো ট্যাক্স দিতে হবে না, তো মনে করেন এসিএস কোম্পানি কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এখন আমি করলাম কি, আমি এসিএস এর একজন মেম্বার হয়ে অনুশীলন নামে একটা বিজনেস করতেছি, ঠিক আছে? বা মনে করেন যে আরেকজন টিচার আরেকটা বিজনেস নিয়ে নামছে, প্রত্যেকটা টিচার আলাদা প্ল্যাটফর্মে আলাদা আলাদা বিজনেস করতেছে। এখন সরকার বলছে এসিএস কে ট্যাক্স দিতে হবে না, আমি করলাম কি এসিএস এর মেম্বার হয়ে আমি বানায় দিলাম যে এসিএস এর মেম্বারদের ট্যাক্স দিতে হবে না, মানে মেম্বারদের পার্সোনাল বিজনেসে ট্যাক্স দিতে হবে না। তার মানে দেখেন এর ফলে সরকার কত টাকা হচ্ছে লস হবে। সিরাজ ওই সময় প্রায় 3 কোটি টাকা বছরে লস করত। বুঝতে পারছেন দুটার মধ্যে পার্থক্যটা কি? বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথাটা? আমার ছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ট্যাক্স নাই, এইটা বলছে। কিন্তু ওরা কি করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেম্বাররা ওরা বানায় নিছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেম্বারদের উপর কোনো ট্যাক্স নাই, মানে মেম্বাররা যত আলাদাই বিজনেস করুক না কেন তার উপর কোনো ট্যাক্স নাই। এই অপব্যবহারটা করছে, যদিও পরবর্তীতে 1781 সালে হচ্ছে ইংরেজরা এইটা বাদ দিয়ে দিচ্ছে, দস্তকের অপব্যবহার। আচ্ছা, এরপর এই গেল, তাহলে এই হচ্ছে সিরাজের সাথে ইংরেজদের মেইন হচ্ছে আমরা কি বলতে পারি যে যুদ্ধের কারণগুলা। আচ্ছা, তারপর দেখি আমরা, তারপর আসেন এবার সিরাজের দুর্বলতাগুলো কি কি ছিল। সিরাজের আমরা যদি কিছু দুর্বলতা দেখি, সিরাজের দুর্বলতা, আচ্ছা 1 নম্বর হচ্ছে সিরাজের যোগ্য নেতৃত্বের অভাব বা কঠোর সিদ্ধান্তের অভাব। এই জিনিসটা সিরাজ পারে নাই, সিদ্ধান্তের অভাব। ঠিক আছে, এইটা কিভাবে? যুদ্ধের আগ মুহূর্তে পর্যন্ত মীর জাফরের কিছু মানে হচ্ছে চিঠি সিরাজের কাছে ধরা পড়ে, সে যে ক্লাইভের সাথে ষড়যন্ত্র করতেছিল এইগুলা। ইভেন সিরাজের একজন গুপ্তচর ছিল, নাম হচ্ছে রাইসুল জুহালা, যে ইংরেজদের সাথে মিশে ওর গাদ্দারদের সাথে মিশে একবার পুরো সব তথ্য দিত। সিরাজ কোনো হার্ড ডিসিশন নিতে পারতো না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তার মানে হচ্ছে সভাসদদের খারাপ, মানে সভাসদরা বিশ্বাসঘাতক, সভাসদরা। ঠিক আছে, কিভাবে? কারণ আপনারা দেখছেন 1756 সালে সিরাজ কলকাতা জয় করে, 1756 সালে। ঠিক আছে, 1756 সালে, যেটা দিয়ে আমাদের নাটক শুরু, কলকাতা জয়। কলকাতা জয়ের পরে সে মানিক চাঁদকে ক্ষমতায় বসায়, ওই মানিক চাঁদের ইংরেজরা হাত করে ফেলে। বুঝতে পারছেন? তার মানে ওর যত সভাসদ বৃন্দ ছিল সবাইকে হচ্ছে কি ঘাতক, মানে বিশ্বাসঘাতক ছিল। বুঝতে পারছেন? ইভেন তার আপন জনেরা পর্যন্ত তাকে সাপোর্ট করে নাই, তার শ্বশুর পর্যন্ত তাকে কি করছে, করছে। আচ্ছা, এরপর হচ্ছে ইংরেজরা আরেকটা করে, অন্ধকূপ হত্যা কাহিনী, আপনারা এটা পরে পাবেন। অন্ধকূপ হত্যা কাহিনী, এটা দিয়ে হচ্ছে ইংরেজরা হচ্ছে তাদের কাছ থেকে সিম্প্যাথি নেয়, মানে পাবলিকের কাছ থেকে সিম্প্যাথি আদায় করে যে সিরাজ একটা সংকীর্ণ একটা কূপের মধ্যে অলমোস্ট প্রায় 150 লোককে মেরে ফেলছে, অথচ ওই কূপের মধ্যে 150 লোকের জায়গাই হবে না। এভাবে বলে তারা বিভিন্ন গুজব ছড়ায় কি করে, সিরাজের বিরুদ্ধে হচ্ছে লোকজনকে খেপায় তুলে। ঠিক আছে, এরপর হচ্ছে আলসেমি টালসেমি সামথিং এগুলো আছে, ওগুলো জুতা ছাড়া হাঁটতে পারো না ইত্যাদি। আচ্ছা, ইতিহাস এতটুকুই পড়লাম, কিছু কি বুঝছেন ইতিহাস সম্পর্কে? এরপর তো মোগল আমল নিয়ে আরো অনেক ইতিহাস আছে, আপনারা আমার ওয়েবসাইটে দেখতে পারেন ইতিহাস নিয়ে, বা কখনো যদি জিকে পড়তে চান তখন বলবো ইতিহাস। হ্যাঁ, সবগুলোই কালসাপ, স্বাভাবিক।
কাল সাপকে চিনতে হবে, আপনার না চিনলে হবে না। ওকে, শুরু করি আমরা। হ্যাঁ, তাহলে মেইন পড়া সিরাজউদ্দৌলা। ওকে, রেডি স্যার। এরপর আরো অনেক কাহিনী আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আসে, ওই ব্যাপারে কমেন্ট পড়েন ভাই। সব কমেন্টই পড়তেছি, সব কমেন্টই পড়তেছি। আসেন, সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে টোটাল 12টা দৃশ্য আছে। টোটাল 12টা দৃশ্য আছে, এর মধ্যে 8টায় সিরাজের উপস্থিতি আছে। বুঝতে পারছেন? টোটাল 12টা দৃশ্য আছে, 4টা অঙ্কে 12টা দৃশ্য, এর মধ্যে 8টা দৃশ্যের মধ্যে সিরাজের উপস্থিতি আছে। কোথায় কোন দৃশ্য দেখেন, প্রথম অঙ্কর প্রথম দৃশ্য ফোর্ট উইলিয়াম আক্রমণ, দেখছেন? ওই যে বললাম না, সিরাজ এবং ইংরেজদের মধ্যে লাগালাগি করছে, সিরাজ এবং পরে ফোর্ট উইলিয়াম আক্রমণ করছে। এরপর ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে ইংরেজদের বিপর্যস্ত অবস্থা, ঘসিটি বেগমের বাড়ি, নবাবের দরবার, এগুলো আমরা আস্তে আস্তে পাবো। এগুলো আমরা, ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে না। একটা জিনিস মনে রাখেন যে আপনারা বর্তমান 9-10-এর বই যদি দেখেন বা সামথিং এই টাইপের ইয়াগুলো যদি দেখেন, দেখবেন আপনাদের বইয়ের মধ্যে অল্প দেওয়া থাকে। প্রেক্ষাপটগুলো যদি না জানেন অনেক কিছু মিলাইতে পারবেন না। প্রেক্ষাপট সহ জানতে হবে, এই জন্য হিস্ট্রি আপনাদের জানতে হবে। আর হিস্ট্রি জানার মধ্যে কিন্তু একটা মজা আছে, হিস্ট্রি জানার মধ্যে। আচ্ছা, শুরু করি আমরা। নাটক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি কি দেখেন। ওকে, 1918 সালে সাতক্ষীরা জেলায় জন্ম, 1975 সালের 5ই আগস্ট মৃত্যু। আচ্ছা, ঠিক আছে, এটা করুণ রসাত্মক, বুঝছেন? এটা করুণ রসাত্মক, এটা ইতিহাসকে উপজীব্য করে এই নাটকটা লেখা হয়েছে। বাংলার শেষ স্বাধীন নবাব, এই ভালো করে বুঝানেন, বাংলার শেষ নবাব কিন্তু সিরাজউদ্দৌলা না, ঠিক আছে? বাংলা ট্র্যাজেডি মানে হচ্ছে করুণ, করুণ, যে সিরাজউদ্দৌলা শেষ পর্যন্ত মৃত্যু হয়, তারপর হচ্ছে লুৎফুন্নেসা থেকে আলাদা থাকে, এগুলো একটা করুণ করুণ বিষয় না, এটাকে বলে ট্র্যাজেডি। ইভেন আপনারা হয়তো জানেন, বা সালাউদ্দিন সুমন ভাইয়ের হচ্ছে ভিডিও দেখলে আপনারা বলতে পারবেন যে লুৎফুন্নেসাকে কিন্তু পরবর্তীতে ওইখান থেকে অপহরণ করে 8 বছর হচ্ছে ঢাকার একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল, যেটা পুরান ঢাকার মধ্যে আছে। হ্যাঁ, একটু দেখেন। আচ্ছা, দেখেন, এগুলো তো আমি পিডিএফ দিয়েই দিব আপনাদেরকে, নোট করলে তো ভালোই। বাণিজ্যের আকর্ষণে, বাংলার শেষ স্বাধীন নবাবের নামে হচ্ছে এটা নাটক নাম করা হয়েছে। বাণিজ্যের আকর্ষণে ইংরেজরা এই দেশে প্রথমে আসে, বাণিজ্যের আকর্ষণে, ঠিক আছে? পরে ধীরে ধীরে এই অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করে এবং স্থানীয় রাজাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, পলিটিক্সে যে আপনাকে অবদান রাখবে, মানে পলিটিক্সে যে আপনাকে স্পন্সর করবে, সে আস্তে আস্তে ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক। পর্তুগিজরা যখন এই দেশে আসছিল, পর্তুগিজরা, ছোট্ট করে হিস্ট্রিটা বলতেছি, পর্তুগিজরা যখন এই দেশে আসছিল, তখন হচ্ছে শের শাহকে দমন করার জন্য মাহমুদ শাহ নামে একজন হচ্ছে পর্তুগিজদেরকে হচ্ছে সেনাবাহিনীতে স্থান দেয়। সেম আপনার আরাকান জলদস্যুদের থেকে রক্ষা করার জন্য পর্তুগিজদের সাথে হাত করে। পরবর্তীতে পর্তুগিজরা কিন্তু বাংলার মানুষের উপর অনেক অত্যাচার করছে। সেম আপনার ইংরেজদেরকে একইভাবে হচ্ছে নবাবরা হচ্ছে ঠাঁই দিছিল, আশ্রয় দিছিল ব্যবসা বাণিজ্যের নামে। পরবর্তীতে তারাই পলিটিক্সে ঢুকছে। এবার বাংলাদেশের পলিটিক্সের মধ্যেই আসেন, ফার্স্টে ব্যবসায়ীরা স্পন্সর করছে, এখন ব্যবসায়ীরাই এমপি মন্ত্রী হয়ে গেছে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সিরাজের ওয়াইফ কয়জন ছিল? আপাতত একজনই জানি, এরপর আর কেউ জানি নাকি জানি না। আচ্ছা, তারপর দেখেন, 1757 সালে ইংরেজরা প্রায় পরাজিত হয়ে গেছিল, কিন্তু মীর জাফরের ষড়যন্ত্র তারা বিজয়ী হয়। এক্ষেত্রে সিরাজের ভূমিকাটা অনেক বেশি। সিরাজের এখানে অনেক, মানে কি বলা যায় যে মানে কি বলে এটাকে, দূরদর্শিতার অভাব ছিল সিরাজের। অঙ্কে 4টা অঙ্কে 12টা দৃশ্য সমাপ্তি এই নাটক, এর মধ্যে 8টা দৃশ্যে সিরাজ উপস্থিত ছিল, 8টা দৃশ্যে। আসেন, তারপর দেখেন, সিরাজউদ্দৌলার পক্ষ চরিত্র কি আর বিপক্ষ চরিত্র কি, এগুলো একটু জেনে নেন। এগুলো হচ্ছে সিরাজউদ্দৌলার পক্ষ চরিত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। সিরাজউদ্দৌলার পক্ষ চরিত্রগুলা, আলীবর্দী খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী। 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলা নবাব ছিলেন। ইনি ছিলেন সিরাজউদ্দৌলার নানা, ঠিক আছে? আলীবর্দী খান সিরাজউদ্দৌলার নানা ছিল। আমিনা বেগম নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠা কন্যা, কনিষ্ঠা মানে বুঝছেন তো, ছোট। তার 3 সন্তান, সিরাজউদ্দৌলা, ইকরামউদ্দৌলা, মির্জা হামদি। নাটকের মমতাময়ী চরিত্র, এইগুলা কিন্তু অবজেক্টিভ বা জ্ঞানমূলকে আসে কিন্তু এইগুলা, ঠিক আছে? তারপর রাইসুল জুহালা, এই যে এটা খুব ইন্টারেস্টিং। এই নাটকের মধ্যে 2টা চরিত্র খুব ইন্টারেস্টিং, একটা হচ্ছে রাইসুল জুহালা আর একটা হচ্ছে উমিদ চাঁদ। এই 2টা খুব ইন্টারেস্টিং চরিত্র। দেখেন,
রাজারাম সিংহের ছোট ভাই নারায়ণ সিং। রাইসুল জোহলার আসল নাম কি? নারায়ণ সিং। সিরাজের প্রধান গুপ্তচর, ক্লাইভের নির্দেশে তাকে গুলি করা হয়, ক্লাইভের নির্দেশে। আচ্ছা, এখানে রাইসুল জোহলার একটা কর্মকাণ্ড তুলে ধরছি, দেখেন। অমিত চাঁদের চিঠি ক্লাইভের কাছে দিতে গেলে ক্লাইভ তাকে গুপ্তচর কিনা জানতে চায়, মানে অমিত চাঁদের চিঠি রাইসুল জোহলা হচ্ছে পাচার করতেছিল। তো ক্লাইভ রাইসুল জোহলাকে সন্দেহ করে বলে তুমি কি গুপ্তচর? এখন ইংরেজরা যখন বাংলা উচ্চারণ করে কে মনে চায় আর ইউ গুফুচ্চর, এইটা শুননা রাইসুল জোহলা মেজাজ খারাপ হচ্ছে, আরে বদনাচোর, কাফনচোর, গুফুচ্চর আবার কি, শাট আপ। এইটা বলার সাথে সাথে হচ্ছে রাইসুল জোহলাকে দিচ্ছে কোপ। এই দেখেন, গুপ্তচর কিনা জানতে চায়, সে ভুলে শব্দটি গুফুচ্চর শুনে ও প্রতিবাদে ক্লাইভকে বলে ইউ শাট আপ, সাথে সাথে ক্লাইভ তার গর্দান নিতে চায়। আচ্ছা, এবার দেখেন রাইসুল জোহলার একটা বিখ্যাত উক্তি, সন্দেহ করাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহ করলে বুদ্ধি গুলিয়ে যেতে পারে। মীর জাফর যখন রাইসুল জোহলাকে হচ্ছে সন্দেহ করে, তখন রাইসুল জোহলা সেম কাজটা করে, বুঝছেন। আর যারা হচ্ছে গুপ্তচর, এরা মানুষের মনটাকে হচ্ছে খুব দ্রুত পরিবর্তন করে ফেলতে পারে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা কথা, এই দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি, গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে, সে কি বেইমানির চেয়েও খারাপ, তবু ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছে। এগুলো হচ্ছে রাইসুল জোহলার বিখ্যাত উক্তি, এগুলোর অনুধাবনমূলক ব্যাখ্যাও আমি আপনাদেরকে দিব। ওকে, তারপর সিরাজউদ্দৌলা নাটকের প্রধান চরিত্র, পিতার নাম হচ্ছে জয়নুদ্দিন, মাতার নাম আমিনা বেগমের জ্যেষ্ঠ পুত্র। 1733 সালে জন্ম, 56 সালে ক্ষমতায় আসে। ভালো কথা, 1756 সালে ফোর্ট উইলিয়াম আক্রমণ করে, পাইছেন? এটাই কিন্তু আমাদের প্রথম ইয়া। ফোর্ট উইলিয়াম আক্রমণ করে এবং কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। শওকত জংয়ের বিশাল হারেম তাকে পালন করতে হয়। হারেম মানে হচ্ছে যেখানে মেয়েদেরকে রাখা হয়, বুঝছেন? এই আচ্ছা, সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে আনা হলে মোহাম্মদী বেগ তাকে 10,000 টাকার বিনিময়ে, ঠিক আছে, তাকে হত্যা করে। দেখছেন, এই মোহাম্মদী বেগ হচ্ছে এই গল্পের নিকৃষ্ট চরিত্র, এই গল্পের নিকৃষ্ট চরিত্র এই নাটকের, সে হচ্ছে মোহাম্মদী বেগ। জাফরগঞ্জের কয়েকখানা তাকে হত্যা করে। এবার দেখেন সিরাজের উপাধি কি, নবাব মনসুরুল মুলুক সিরাজউদ্দৌলা শাহকুলি মির্জা মোহাম্মদ হায়ত জং বং বাহাদুর। আচ্ছা, এবার দেখেন তার বিখ্যাত উক্তিগুলা, ঘরের লোক অবিশ্বাসী হলে বাহিরের লোকের পক্ষে সবকিছুই করা সম্ভব। অনুদানমূলকের জন্য লাগবে, তোমার খুব কাছাকাছি বহুদিন আসতে পারি নাই, কারণ আমাদের মাঝখানে একটা রাজত্বের দেয়াল, মাঝে মধ্যে ভেবেছি যদি এই বাধা দূর হয়ে যেত। স্ত্রীর কাছে যখন সে আসতে পারতেছিল না, স্ত্রীকে সময় দিতে পারতেছিল না, তখন এই কথাটা আফসোস করে বলে, আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তিতে নয় মোহনলাল, আমার একমাত্র ভরসা আগামীকাল যুদ্ধক্ষেত্রে বাংলার স্বাধীনতা মুছে যাওয়ার সূচনা দেখে মীর জাফর রায় দুর্লভের মনে যদি দেশপ্রীতি জেগে ওঠে, এই সম্ভাবনাটুকু। মানে পলাশির যুদ্ধের মধ্যে যখন দেখতেছে সিরাজউদ্দৌলার অনেক সেনাবাহিনী আছে, তখন বলতেছিল যে আমাদের তো সেনাবাহিনীর লোকের অভাব নেই, বলতেছে না, এদের উপর আমার কোনো ভরসা নাই, আমার ভরসা হচ্ছে মীর জাফর বা এদের যদি কোনো নৈতিকতা যদি জেগে ওঠে, এটাই। আচ্ছা দেখেন যুদ্ধক্ষেত্রে, আচ্ছা দেখেন ওই একটি পথ সিপাহসালার দেশের কল্যাণ, শুধু একটি পথে আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি মীর জাফরের প্রতি, ঠিক আছে। আবার আরেকটা উক্তি আছে, প্রাণের ভয়ে আমি পালাইনি, এটা সিরাজের উক্তি। আচ্ছা, লুৎফুন্নেসা নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী মির্জা ইরিচ খান, তাহলে সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম ইরিচ খান, এটাও পরবর্তীতে বাটপারি করছিল। এটাই বুঝাইলো টাকা না থাকলে আসলে কারোই দাম নাই, বুঝছেন, টাকা না থাকলে। মিরন তাকে বিয়ে করতে চাইলে সে বলে আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সে আমি কি করে এক গাধার পিঠে চড়ে বেড়াবো, বুঝতে পারছেন মিরন। আর ক্লাইভ হচ্ছে মিরনের লোভ দেখাইতো, বেটা সিরাজে মেরা ফেলে লুৎফুন্নেসারে বিয়ে করতে পারবি, এই টাইপের লোভ দেখাইতো, সব নারী ঘটিত কেলেঙ্কারি। সিরাজকে বন্দি করে মুর্শিদাবাদে নেওয়া হয় এবং লুৎফাকে আনা হয় ঢাকায়। এই লুৎফা অলমোস্ট 8 বছর যাবত, ঠিক আছে, পুরান ঢাকার একটা বাড়িতে বন্দি ছিল, অলমোস্ট 8 বছর। মোহনলাল নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি, শওকত জংয়ের বিরুদ্ধে লড়াইয়ে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেন, এগুলো কিন্তু লাগবে। হ্যাঁ, মোহনলাল। সিরাজ তাকে দেওয়ানখানার পেশকার বানিয়েছিলেন। পলাশির প্রান্তরে যুদ্ধ বন্ধ করতে চাননি, ঠিক আছে, ওই যে যখন বৃষ্টি আসতেছিল, ক্লাইভের আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়। তার বিখ্যাত উক্তি, আমার শেষ যুদ্ধ পলাশিতেই। এটা পাইছেন যারা নাটক পড়ছেন এই উক্তিটা, আমার শেষ যুদ্ধ পলাশিতেই। আছেন আপনারা, বেঁচে আছেন? আচ্ছা, তারপর দেখি আমরা মীর মর্দান একজন কৌশলী যোদ্ধা ও দেশপ্রেমিক সেনাপতি। হ্যাঁ, আচ্ছা, নবাবের সবচেয়ে বেশি বিশ্বাসভাজন ব্যক্তি ছিলেন। দেখেন একবারে জ্ঞানমূলক কোশ্চেনগুলো দাগায় দিছে। তাকে শ্রেষ্ঠ বাঙালি সৈনিক বলা হয়েছে, দেখছেন একটা লাইন আছে এরকম, দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড,
দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড, এরকম একটা লাইন আছে দেখছেন, এই যে তাকে শ্রেষ্ঠ বাঙালি সৈনিক বলা হয়েছে। মাদ্রাসায় পড়ে না যাই করেন, এটা লাগবে অ্যাডমিশনের জন্য। পলাশীর প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বিখ্যাত উক্তি, ইংরেজদেরকে ঘায়েল করতে মোহনলাল সাফরিয়ার আমার বাহিনী যথেষ্ট, আমার প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না। নিপীড়িত একজন ব্যক্তি আছে যে লবণ বিক্রি না করায় কুঠির লোকজন তার বাড়িঘর জ্বালিয়ে দেয়, তার গর্ভবতী স্ত্রীর উপর ইংরেজরা শারীরিক নির্যাতন করে ও হত্যা করে। এই হচ্ছে সিরাজের পক্ষ চরিত্রগুলা। এবার আসেন বিপক্ষ চরিত্রগুলা কি কি স্যার? ঠিক আছে, বিপক্ষ চরিত্রগুলা দেখেন। ঘসিটি বেগম নবাব আলীবর্দী খাঁর বড় কন্যা, জ্যেষ্ঠা কন্যা মানে বুঝেন তো, বড় কন্যা। তার প্রকৃত নাম হচ্ছে মেহরুন্নেসা। সিরাজকে ক্ষমতাচ্যুত করতে অগ্রণী ভূমিকা পালন করেন, তবে তিনি সিরাজের নজরবন্দি ছিলেন, মানে ঘসিটি বেগমরে ইয়া করতে পারছে, সিরাজ দমন করতে পারছে। ওয়ালি খান 1756 সালে ক্যাপ্টেন ক্লেটন যুদ্ধ বন্ধ করার অনুরোধ করে, ইংরেজদের হয়ে যুদ্ধ করে সে কোম্পানির টাকার জন্য। দেখবেন একবারে ফার্স্টের অঙ্কের ফার্স্টের দৃশ্যের মধ্যে এটা আছে। তার বিখ্যাত উক্তি, বাঙালি কাপুরুষ নয়। ক্লেটন 1756 সালে কলকাতা দুর্গ আক্রমণের সময় বাঙালি সৈন্যদের সিরাজের বিরুদ্ধে অনুপ্রাণিত করে ক্লেটন। মিরন মীর জাফরের পুত্র মোহনলালের গুপ্তচর তার জীবন অতিষ্ঠ করে ফেলছে, তার আদেশে সিরাজ আর তার ভাই মির্জা হামদিকে হত্যা করা হয়। সিরাজ মীর জাফরের মৃত্যুদণ্ডাদেশ দেখতে চাইলে মিরন উক্তি করে, আসামির আবার সেই অধিকার আছে নাকি, বুঝছেন? মানে মিরন যখন মারতে যায় বলতে মিরন ওয়ারেন্ট মানে ঘোষণা দিতে যায় সিরাজকে যে তোমাকে নতুন নবাব হচ্ছে মৃত্যুদণ্ডাদেশ দিচ্ছে, তখন বলে আমাকে দেখাও। তখন বলে যে এই উক্তিটা আবার মানে আসামির আবার সেই অধিকার আছে নাকি। তারপর দেখি ক্লেটন দুইমুখী স্বপ্না। মীর জাফর প্রকৃত নাম জাফর আলী খান, সিরাজের প্রধান সেনাপতি। পারস্য থেকে নিঃস্ব অবস্থায় হিন্দুস্তানে এসেছিল, বুঝছেন, ইরান থেকে আসছিল হিন্দুস্তানে। একদিনের জন্য হলো মস্তদে বসার স্বপ্ন দেখতো, এটা পুরো গোপাল ভাঁড়ের মন্ত্রীর মতো, ঠিক আছে। একদিনের জন্য হলো মস্তদে বসার স্বপ্ন দেখতো। সিরাজ তাকে সন্দেহ করলে কোরআন ছুঁয়ে দেশের পক্ষে শপথ নেয়, কিন্তু সিরাজ এরা বুঝে নাই চোরে না শুনে ধর্মের কাহিনী, ঠিক না? চোরে না শুনে, এই যে আপনারা যারা 2 নম্বরই করেন, পাইরেসি করেন, যত কথাই বলুক না কেন ধর্মের কাহিনী শুনেন না আপনারা, সমস্যা নেই, দেখা হবে জায়গা মতো। পলাশীর প্রান্তরে যুদ্ধবন্ধের আদেশ দেয়। সিরাজের মৃত্যুর পর ক্ষমতায় বসে, আচ্ছা সিরাজের মৃত্যু 1765 সালে মীর জাফর কুষ্ঠরোগে মারা যায়, ঠিক আছে। আমাদের কারো অদৃষ্ট দোষ, আচ্ছা দোষমুক্ত মেঘমুক্ত থাকবে না শেঠজি, সবাই মিলে আমরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছি না তো। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যখন ক্লাইভের সাথে চুক্তি হয় মীর জাফরের, তখন তার মধ্যে একটা হচ্ছে ইয়া জাগে, অনুসূচনা জাগে যে আমরা কি বাংলাদেশটাকে বিক্রি করে দিচ্ছি, বুঝছেন এই যে কথাটা তখন। তারপর আসেন রায়দুল্লভ, বিহারের ডেপুটি গভর্নর জানকিরামের ছেলে রায়দুল্লভ। সে ছিল উড়িষ্যার পেশকার, পরে দেওয়ানি প্রাপ্ত হয়। সিরাজের সাথে বিরোধ থাকায় তাকে পদোন্নতি দেওয়া হয়নি। ষড়যন্ত্রের পূর্বে গোপন মন্ত্রণায় একরার নামা একটা সই চায়। একরার নামা মানে হচ্ছে চুক্তিনামা, ঠিক আছে। একরার নামা মানে হচ্ছে চুক্তিনামা। আচ্ছা, ছদ্মবেশে মিরনের দরবারে প্রবেশ করে মাসে মাসে জগৎ শেঠের কাছ থেকে টাকা নিয়ে চলে রায়দুল্লভ। সিরাজের পতনের পর তাকেই সেনাপতির মত দেওয়া হবে, বুঝছেন, কাকে? রায়দুল্লভকে। এই লোভ দেখায় মিরন। অর্থ আত্মসাতের অভিযোগে মিরন তাকে মৃত্যুদণ্ড দেয়। নবাবের দরবারে অসহায় ব্যক্তিকে দেখে তরবারি কোষবদ্ধ করে। এগুলো সব জ্ঞানমূলক কোশ্চেন। আচ্ছা, তারপর দেখেন রাজবল্লভ, বিক্রমপুরের বাঙালি বৈদ্য সম্প্রদায়ের লোক ছিল রাজবল্লভ। ঢাকায় জাহাজি ফৌজ বিভাগের কেরানি ও পরে গভর্নরের পেশকার হয়। ঘসিটি বেগমের স্বামী নজিস মোহাম্মদ গভর্নর থাকা অবস্থায় রাজবল্লভ রাজা উপাধি পায়। হোসেন কুলি খাঁর মৃত্যুর পরে ঢাকার দেওয়ান হয় এবং ঢাকার শাসন কার্য পরিচালনা করা অবস্থায় নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সিরাজ তাকে সন্দেহ করলে সে তুলসী পাতা ছুঁয়ে দেশের পক্ষে শপথ নেয়। মোহনলালের তলোয়ার খুলে সামনে দাঁড়ালে তার চোখে কেয়ামতের ছবি ভেসে ওঠে। তার মতে নবাবের রাজভান্ডার লুট করলে 3 কোটি টাকার বেশি পাওয়া যাবে না। রাজবল্লভের মতে হচ্ছে নবাবের রাজভান্ডার পেশকার একটা পদ, আদালতে গেলে পাবেন এটা, ঠিক আছে, 3 কোটি টাকার বেশি পাওয়া যাবে না। জগৎ শেঠ, তার আসল নাম হচ্ছে ফতেহ চাঁদ। এটা এক জগৎ শেঠ, আর আলীবর্দী খাঁর আমলে আরেক জগৎ শেঠ ছিল, এটার নাম হচ্ছে মহতব চাঁদ। এটা হচ্ছে বাবা ছেলে। মানিক চাঁদের ভ্রাতুষ্পুত্র। জগৎ শেঠ কোনো নাম নয়, বরং উপাধি মাত্র, যা 1744 সালে তাকে দেওয়া হয়। তৎকালীন বিখ্যাত ধনী ব্যক্তিত্ব, তৎকালীন হচ্ছে ইলন মাস্ক, তৎকালীন ইলন মাস্ক। আচ্ছা,
যুদ্ধের পুরো খরচ বহন করে, ষড়যন্ত্রের পূর্বে নিজের স্বার্থ সম্পর্কে নিশ্চয়তা চান। শকটজং সম্পর্কে তার উক্তি, শকটজং নিতান্তই অকর্মণ্য, ভাঙের গেলাসা নাচনেওয়ালি ছাড়া সে কিছুই জানে না। শকটজং নবাব হবেন নামমাত্র, আসল কর্তৃত্ব থাকবে ঘসিটি বেগমের সাথে। এইটা ঢাবি পরীক্ষায় আসছিল। এইটাকে বলা হচ্ছে বাদরের রুটি ভাগ। বাদরের রুটি ভাগ একটা বাগধারা দিয়ে আসছিল। আচ্ছা, আর তার নামে দেশ শাসন করবে রাজবল্লভ। আচ্ছা, এখানে একজন একটা কোশ্চেন করছে যে সবাই মিলে আমরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছি না কি, ওই সময় বাংলাদেশ ছিল কোত্থেকে? ফার্স্ট অফ অল হচ্ছে এরা কেউ বাংলা ভাষায় কথাই বলতো না, ঠিক আছে? এরা সবাই কথা বলতো ফার্সি ভাষায়, বাংলা ভাষায় কেউ কথা বলতো না। সেকেন্ড অফ অল হচ্ছে বাংলাদেশ নামটা হচ্ছে অফিসিয়ালি নামকরণ করা হচ্ছে 1972 সালে, অফিসিয়ালি। এর আগেও যারাই বাংলা ভাষায় কথা বলতো তাদেরকে আনঅফিসিয়ালি বাংলাদেশি বলা হইতো, বুঝতে পারছেন? যেমন সুকান্তের কবিতার মধ্যে আছে দেখবেন, সাবাস বাংলাদেশ এই বিশ্ব অবাক তাকিয়ে রয়, জ্বলে পড়ে মরে ছাড়কা তবু মাথা নোয়াবার নয়, বুঝতে পারছেন? সেম দেখেন আপনি রবীন্দ্রনাথের গল্পের মধ্যে আছে, মস্ত বাংলাদেশে আমি একমাত্র মানুষ যাকে হচ্ছে কি বলে যে কন্যার বাবা বিয়ের আসর থেকে তাড়াই দিচ্ছে। মানে আনঅফিসিয়ালি হচ্ছে এই নামটা এখানে বাংলাদেশে ছিল। যেমন দেখেন একটা উদাহরণ দিই, ইন্ডিয়ার মুদ্রার নাম কিন্তু রুপি, অবশ্য দেখবেন কলকাতায় বলে কিন্তু টাকা, ঠিক আছে? এরকম আনঅফিসিয়ালি প্রচলিত ছিল। ক্লিয়ার হয়েছে? হলওয়েল তার প্রকৃত নাম হচ্ছে জন জেফানিয়া, উপাধি সার্জন, কোম্পানির ঘুষখোর ডাক্তার। তিনি ক্লেটনকে নবাবের কাছে আত্মসমর্পণের পরামর্শ দেন। আর দুর্গ প্রাকারে, প্রাকার মানে হচ্ছে চূড়ায়, ঠিক আছে? দুর্গ প্রাকারে হচ্ছে সাদা নিশার পতাকা উড়াইতে বলে। মোহাম্মদী বেগ সিরাজের হত্যাকারী, 10,000 টাকার লোভে মিরনের প্রচলনে সে নবাবকে হত্যা করে। নবাব তার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলে সে লাঠি দিয়ে নবাবকে মেরে ফেলে ও ছুরির আঘাতে হত্যা করে। অথচ নবাবের পিতা তাকে আপন সন্তানের মতো লালন পালন করে এবং নবাবের মা হইচই করে তার বিয়ে দেয়, বুঝতে পারছেন? নাটকের সবচেয়ে জঘন্য চরিত্র হচ্ছে এই মোহাম্মদী বেগ, সবচেয়ে জঘন্য চরিত্র। ওয়াটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে কাশিমবাজার কুঠির পরিচালক ছিলেন। আলীনগর সন্ধি অনুসারে সে নবাবের দরবারে ইংরেজদের প্রতিনিধি ছিল। আর এখানেই বসে সে কি করতো? গুপ্তচর বৃত্তি করত। পলাশির যুদ্ধের পর কোম্পানি তাকে বরখাস্ত করে। ক্লাইভ ও ওয়াটস নবাবের ইচ্ছার বিরুদ্ধে নন্দকুমারকে, এই যে একটা জ্ঞানমূলক কোশ্চেন, নন্দকুমারকে ঘুষ খাওয়ায় চন্দননগর ধ্বংস করে। নন্দকুমারকে ঘুষ খাওয়ায় চন্দননগর ধ্বংস করে। একটা লাইন আছে এরকম, আমরা এদেশে বাণিজ্য করতে এসেছি, কেন আমরা রাজনীতি করবো? এটা ওয়াটসের উক্তি। অমিত চাঁদ নাটকের দ্বৈত আচরণকারী খল চরিত্র, বুঝতে পারছেন? নাটকের দ্বৈত একবারে পুরো বাঙালি, যেখানে টাকা পায় ওইখানে কোনো নৈতিকতা নাই। কলকাতা অভিযানের পর সিরাজ তাকে মুক্তি দেয়, নিজেকে ইংরেজদের খাদেম ও দৌলতের পূজারী বলে পরিচয় দেয়। নিজ থেকে সে ইংরেজদের সহায়তা করার প্রস্তাব দেয়। 5,000 টাকা নিজের এবং 12,000 টাকা মানিকচাঁদের তহবিলে দেওয়ার শর্তে মানিকচাঁদকে হাত করে নেয়। জন্মগতভাবে সে ছিল লাহোরের অধিবাসী, শিখ সম্প্রদায়ের লোক। সে উভয় পক্ষে তথ্য আদান প্রদান করতে, পাইছেন? একবার অমিত চাঁদ দুইমুখী সাপ। পলাশির যুদ্ধে জয়লাভ করলে ইংরেজদের থেকে 30 লাখ টাকা চায়, যার ফলে ক্লাইভ 2টা চুক্তি করে। রায়দুল্লভ তাকে বলছে জাহেল মূর্খ, আর ড্রেক তাকে কি বলছে? এই যুগের সেরা বিশ্বাসঘাতক। আর মীর জাফর কি বলছে? একেবারে কালকে উঠে। এগুলো সবগুলো কিন্তু অনুধাবনমূলক কোশ্চেনে আসে, কালকে উঠে, ঠিক আছে? আচ্ছা, তার সম্পর্কে ড্রেকের উক্তি পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ অমিত চাঁদ। কি বলছে? পারফেক্ট স্কাউন্ড্রেল। আর তার বিখ্যাত উক্তি, আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোফ শুকনো রাখেন, আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতে কালি মেখে গুলবাগা বনে যাই, বুঝছেন? মানে আপনারা ষড়যন্ত্র করেও সেফ থাকেন, আর আমি ষড়যন্ত্রের নাম মুখে আনলে ধরা খাওয়া যাই। আর দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়, বুঝছেন? এই যে ড্রেক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার ইংরেজ গভর্নর, দেখছেন? এই যে ফোর্ট উইলিয়ামের গভর্নর ছিল কিন্তু ড্রেক। 1756 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ রক্ষার চেষ্টা করে। ইংরেজরা সিরাজ তার বাড়ি কামানের গোলা দিয়ে উড়িয়ে দেয়। কৃষ্ণবল্লভকে কেন্দ্র করে উদ্ধত ভাষায় চিঠি দেয়। ক্লাইভ মাত্র 17 বছর বয়সে ভারতে আসে। মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালো, প্রকৃত শাসনকর্তা ছিল সে। আপনারা একটা জিনিস জানা রাখেন, একটা ওয়ার্ড বলতেছে, এটাকে বলে দ্বৈত শাসন, ঠিক আছে? দ্বৈত শাসন, এটা 1765 সালে চালু হয়। দেখবেন তখন ইংরেজরা কিভাবে হচ্ছে নবাবের কাছ থেকে ক্ষমতা নেয়। ইংরেজরা দ্বৈত শাসন, তারপরে দেওয়ানি সনদ, এগুলা মজার কি অনেক টার্ম আছে এখানে। 1774 সালে সে আত্মহত্যা করে। নানা রকম জন্তু জানোয়ারের আদব কায়দা সম্পর্কে পারদর্শী ছিল। তার কুটবুদ্ধি অনুসারে অমিত চাঁদের বিরুদ্ধে 2টা দলিল করা হয়। তার উক্তি দেখেন, ক্লাইভের উক্তি দেখেন কি বলতেছে, দেখেন কি বলতেছে।
যার প্রধান সেনাপতি বিশ্বাসঘাতক, যার খাজাঞ্চি দেওয়ান আমির সবাই প্রতারক, তার কোনো ক্ষমতা থাকে না। দেখছেন, মানে উমির চাঁদ মানে মীর জাফর বলতেছিল বেটা তোরে দোরা যদি পিড়া দিই তুই কিছু করতে পারবি, তো বলতেছে এরকম বেটা মানে নবাব আমার কি করবে, নবাবের সবটি তো পাটপার নবাবের সাথে যেগুলো আছে এই টাইপের। ইউ আর স্যাক্রিফাইসিং দ্য নবাব নট দ্য কান্ট্রি, এরকম বলে একটা উক্তি করছিল, ঠিক আছে। সুইসাইড করা হচ্ছে কারণ ক্লাইভের বিচার করা হয়। এখানে একটা মানে ইয়া বলে দিই, ঠিক আছে, এটা আর হিন্টসটা বলি আপনাদেরকে। মজার বিষয় হচ্ছে লেখা বুঝাবো নাকি, লেখা বুঝাইলে আবার হিস্ট্রি অন্যদিকে চলে যাবে। আচ্ছা দেখি আত্মহত্যা কেন করে বলি, লেখা বুঝানোর দরকার নেই। 1757 সালে তো সিরাজ পরাজিত হইল, মানলাম সিরাজ পরাজিত হয়েছে, ক্ষমতায় বসাইছে হচ্ছে আপনার মীর জাফরকে, এটা লিখে বুঝাচ্ছে না এমনি বলতেছি, হ্যাঁ, মীর জাফরকে ক্ষমতায় বসাইছে। তো মীর জাফরকে আচ্ছা দেখি লিখে বুঝাই, তো জানতে চাইছেন। আচ্ছা 1757 সালে মীর জাফর ক্ষমতায় বসছে, মীর জাফর, ঠিক আছে। এখন এই মীর জাফর ক্ষমতায় বসার পরে ক্ষমতায় সে আর মানে এমন ভাবে ইয়া হয়ে গেছে সে, যে দেশের আর কোনো তার খবরই নাই। তার ছেলে হচ্ছে সম্পদ মাইরা খাইতেছে, তার সে সম্পদ মাইরা খাইতেছে, ইভেন তাদের বিরুদ্ধে হচ্ছে একটা সেনা অভ্যুত্থান হয়, যদিও এটা ধরা খাওয়া যায় সেনা অভ্যুত্থান, বুঝতে পারছেন। পরবর্তীতে হচ্ছে সেনা অভ্যুত্থান। আচ্ছা পরবর্তীতে ক্লাইভ সিক্রেট কমিটির কাছে চিঠি পাঠায় যে মীর জাফর নিতান্ত একটা অকর্মণ্য, কোনো কাম কাজ কিচ্ছু করে না, ওর কারণে একটা সেনা অভ্যুত্থান হয়েছে, একে সরাইতে হবে, ঠিক আছে। আর মীর জাফর কি করছে, নবাবের যারা আত্মীয় স্বজন ছিল, নবাবের আত্মীয় স্বজন তাদেরকে হত্যা করছে। এইটার পরে যাক ওরে সরায়া 1760 সালে হচ্ছে ক্ষমতায় বসে হচ্ছে মীর কাসিম। আচ্ছা মীর কাসিম কিন্তু মীর জাফরের জামাই। মীর কাসিম যে কাজটা করে, সে আস্তে আস্তে হচ্ছে ফরাসিদের সাথে হচ্ছে ক্ষমতা, মানে ফরাসিদের সাথে সম্পর্ক, ঠিক আছে। কারণ মনে রাখবেন ইংরেজদের অলওয়েজ বিরোধিতা ছিল হচ্ছে ফ্রান্স, অলওয়েজ ইংরেজদের বিরোধিতা ছিল, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানে দেশি ব্যবসায়ীদের ট্যাক্স বাদ দিয়ে দেয়, দেশি ব্যবসায়ীদের ট্যাক্স বাদ, ট্যাক্স মওকুফ, বুঝছেন। মানে ইংরেজদের যেমন হচ্ছে আগে ট্যাক্স দিতে হইতো না, কিন্তু দেশি ব্যবসায়ী বা অন্যদের ট্যাক্স দিতে হইতো। মীর কাসিম এসে করছে সবাই ট্যাক্স বাদ দিয়েছে, তোরা কেউ ট্যাক্স দেওয়া দরকার নেই। এবার হয়েছে ইংরেজদের ক্ষমতা কমে গেছে। 3 নম্বর হচ্ছে সে দিল্লির যে নবাবের সাথে সম্পর্ক, দিল্লির নবাবের সাথে সম্পর্ক, বুঝছেন, দিল্লির নবাব এর সাথে সম্পর্ক। আচ্ছা এর ফলে হচ্ছে এগুলা মিলে হচ্ছে একটা যুদ্ধ হয়, এটার নাম হচ্ছে ইয়া কি বলে, মীর কাসিমের যুদ্ধটার নাম হচ্ছে পলাশির যুদ্ধ না, এটার আরে আমার মনে আসতেছে না, 1764 সালে একটা যুদ্ধ হয়, ঠিক আছে, দেখি কারণ মনে আছে কিনা। বক্সারের যুদ্ধ, রাইট, বক্সারের যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধে ইংরেজরা কোন রকম বাইচে দেয়। পলাশির যুদ্ধের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর ছিল কিন্তু হচ্ছে বক্সারের যুদ্ধ ছিল, বুঝতে পারছেন, পলাশির যুদ্ধের চেয়ে আরো ভয়ঙ্কর ছিল। এটা কত সালে হয়েছে, এটা 1764 সালে হয়েছে, 1764। এবার ইংরেজরা চিন্তা করে দেখলে কি ব্যাপার, নবাবের হাতে যদি আমি ক্ষমতাগুলো যদি দিয়ে দিই নবাবের হাতে, তাহলে তো এই দুই না আমার বিরুদ্ধে লড়তেছে, তাহলে তো সমস্যা। এর ফলে কি করছে এরা 1765 সালে একটা শাসন আইন, এটাকে বলে দ্বৈত শাসন, দ্বৈত শাসন। এখন দ্বৈত শাসনের সিস্টেমটা কি জানেন, ক্ষমতা নবাব, ক্ষমতা থাকবে কার কাছে, নবাবের কাছে, অর্থ থাকবে হচ্ছে ইংরেজদের কাছে, অর্থ কার কাছে, ইংরেজদের কাছে, ওকে। ঝামেলা হচ্ছে গিয়ে যে এই বুঝতে পারছেন দুইটা। এখন দেখেন তো নবাব সেনাবাহিনীর বেতন দিতে গেলে কার কাছ থেকে যাবে, নবাব সেনাবাহিনীর বেতন দিতে গেলে কার কাছ থেকে নিবে বলেন, সেটা হচ্ছে কি ইংরেজদের কাছ থেকে নিতে হবে না, সেনাবাহিনীর বেতন নিতে গেলে তো লাগছে, তো মূলত ক্ষমতাটা তো সেনাবাহিনী ইংরেজদের কাছে। অন্যদিকে ইংরেজরা যদি ট্যাক্স কালেক্ট করতে যায়, অন্য যারা বিদেশি আছে দিব না পিড়া দুইটা, ইংরেজরা যদি এই বেটা আমিও বিদেশি তুইও বিদেশি, তুই আমার কাছ থেকে ট্যাক্স নিতে আসছ কি কারণে, বুঝতে পারছেন। ইংরেজরা এবার কি করছে, ইংরেজরা আলাদা একটা জাতি তৈরি করছে, এটা হচ্ছে ট্যাক্স কালেক্টর।
ট্যাক্স কালেক্টরকে, এই ট্যাক্স কালেক্টর যারা আছে এদের নাম দিছে কালেক্টর, এদের নাম দিছে তারা হচ্ছে, নাম দিছে হচ্ছে রাজা। এই যে রাজা রামমোহন রায় বা সামথিং এদের আছে না, এটা সবাই ট্যাক্স কালেক্টর ছিল। আচ্ছা, রাজা রামমোহন ট্যাক্স কালেক্টর, ঠিক আছে। এই ট্যাক্স কালেক্টর আপনারা দেখবেন যে মাঝখান দিয়ে দালাল টাইপের আছে না, এই দালাল টাইপের এই ট্যাক্স কালেক্টর, এরা যা মানুষের কাছ থেকে হচ্ছে ট্যাক্স কালেক্ট করতো। এরাই যে কি করতো, চাকমা তারপর অন্যান্য যারা আছে এদের কাছে ট্যাক্স কালেক্ট করতো, এদের সাথে মারামারি লাগতো। ইভেন নবাবকে তারা প্রেশার দিত যে তুমি যা আমাদের ট্যাক্স কালেক্ট করে দাও, ঠিক আছে, এই সামথিং এই বিষয়গুলা চলতো। আর এরা একবারে কোনো ট্যাক্স মৌকুফ করতো না ইংরেজরা, এই ট্যাক্স কালেক্টর। পরবর্তীতে দেখাল জমিদার আছে না, জমিদার, এই জমিদাররাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্যাক্স কালেক্টর ছিল জমিদাররা। আমরা দেখেন এই যে আপনার কি বলে এটাকে, তিতুমিরের আন্দোলন, ফরাইজি আন্দোলন, এগুলো সব কার বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে না। এরা ফার্স্টে আন্দোলন ছিল হচ্ছে সবগুলো হচ্ছে হিন্দু জমিদারদের বিরুদ্ধে। হিন্দু জমিদারদের বিরুদ্ধে কেন? জমিদারদেরকে ইংরেজরা প্রেশার দিত, এই আমার কিন্তু ট্যাক্স দিবি। জমিদার চিন্তা করতো ঠিক আছে, ইংরেজরা যদি 1 লাখ টাকা ট্যাক্স নেয়, আমি 1 লাখ 1.5 লাখ টাকা উঠাবো, বাকি 50,000 টাকা আমার লাভ। বুঝতে পারছেন? এইভাবেই হচ্ছে মুসলিম হিন্দু কনফ্লিক্ট লেগে যায়। এটাকে বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা ইংরেজরা অ্যাপ্লাই করে, ঠিক আছে, যে লাইগা দিছে মুসলমান হিন্দুদেরকে, ওরা ভালো আছে। আচ্ছা, ভালো কথা। 1770 সালে একটা দুর্ভিক্ষ দেখা দেয়। 76-এর মনদণ্ড শুনছেন? দুর্ভিক্ষ। আচ্ছা, এই দুর্ভিক্ষের কয়েকটা কারণ ছিল দুর্ভিক্ষের, ঠিক আছে। আমি আপনাদের হিস্ট্রি বলতেছি, দেখেন না আপনারা, যাদের ইচ্ছা নেই এতটুকু দেখেন না, হ্যাঁ। আচ্ছা, দুর্ভিক্ষগুলোর কারণগুলো ছিল হচ্ছে, 1 নম্বর হচ্ছে মানে খরা। আচ্ছা, খরা দেখা দিচ্ছে, এটা একটা দুর্ভিক্ষ, 2 বছর যাবত বৃষ্টি হয় নাই, এটা ভালো কথা ছিল। 2 নম্বর হচ্ছে এরকম একটা প্রথা ছিল, নাজাই প্রথা। আচ্ছা, নাজাই প্রথা জিনিসটা এরকম ছিল, এরকম কোনো কৃষক যদি মারা যায়, মনে করেন আপনার এলাকার মধ্যে হচ্ছে 100 জন কৃষক আছে, তো মনে করেন যে কোনো কৃষক 5 জন কৃষক মারা গেছে, ঠিক আছে, 5 জন কৃষকের ট্যাক্স বাকি 95 জন দিতে হবে। মানে মানুষ মারা গেছে, পালায় গেছে, ভাইগা গেছে, এগুলা কোনো ফ্যাক্টই নেই। যতজন কৃষক আছে সবাইকে ওদের ট্যাক্সটা টানতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? এরকম একটা প্রথা ছিল। 3 নম্বর হচ্ছে সবাই সরকারি দারোয়ান হওয়া শুরু করছে। সরকারি দারোয়ান, সরকারি চাকরি। মানে দেখলো যেটা, যে কৃষকের উপর ট্যাক্স আছে, কিন্তু আপনি যখন দারোয়ান হবেন, আপনি যখন হচ্ছে সরকারি চাকরি বাকরি করবেন, তখন আপনার উপর কোনো ট্যাক্স নেই। তো সবাই কি করতেছে হচ্ছে কি বলে, চাষাবাদ বাদ দিয়ে সবাই সরকারি চাকরি করা শুরু করছে। বুঝতে পারছেন বিষয়টা? এর ফলে হচ্ছে এই জমিগুলো একদিকে খরা পড়ছে, জমিগুলো চাষাবাদ না হওয়ার কারণে 1770 সালে চরম দুর্ভিক্ষ দেখা দেয়, যার মধ্যে প্রায় বাংলার 3 ভাগের 2 ভাগ লোক মারা যায়। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আবার ইংরেজদের কাছে যায় রিপোর্টগুলো, তখন তারা ক্লাইভকে দোষারোপ করে, তোমার সিস্টেমের কারণেই হচ্ছে এই কাজগুলো হয়েছে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। ওই সময় লন্ডনের জিডিপির 4 গুণ তারাই বাংলা থেকে নিছে। এই যে আজকে যে লন্ডনের উন্নতিটা দেখেন, ওরা ওই সময় আমাদের থেকে পাচার করে নিছে। তখন ক্লাইভ একটা কথা বলে যে, যেই দেশের জন্য আমি কাজ করলাম সেই দেশের আদালতে আমার বিচার করা হইতেছে। এই মানে হচ্ছে ডিপ্রেশন থেকে হচ্ছে সে আত্মহত্যা করছে। বুঝতে পারছেন ক্লাইভ কেন আত্মহত্যা করছে? এছাড়াও ওই সময় হচ্ছে আপনার ছিল, আমেরিকার সাথে যুদ্ধ ছিল, আমেরিকার সাথে। আইরে আচ্ছা, এই আপনাদেরকে এত কিছু মনে রাখতে বলছি, এত শর্ট মেধা নিয়ে আসেন কেন? এত কিছু কিভাবে মনে রাখবেন? না, মনে রাখলে নাই। আর আপনি মনে রাখতে পারবেন না বলে কি অন্য কেউ রাখতে পারবে না? লজ্জাও লাগে না এগুলা কথা বলতে? আমি বুঝি না, মানে বাচ্চা কাচ্চাদের লজ্জা এত কমে গেছে এখন। আমি এগুলা মনে রাখবো কিভাবে? এইভাবে কি মনে রাখবো? আপনারা মনে রাখতে বলছে কে? আপনি মনে রাখতে পারবেন না বলে কি অন্য কেউ মনে রাখতে পারবেন না? অনেক সময় হয় কি, মানে আপনাদের কিছু পোলাপানের জন্য ইনফরমেশন দিতে ভয় লাগে। হ্যাঁ, দুধের বাচ্চা পড়াইতেছি আমি। ওকে, পড়ায় চলে যাই। আচ্ছা, আপনারা একজন কোশ্চেন করছিলেন ক্লাইভ কেন সুইসাইড করে, এই জন্য এই প্রেক্ষিতে কথাটা বললাম, ঠিক আছে। মীর মুন্সি নবাবের বিশ্বাসী লোক, কিন্তু রাজা রাজবল্লভের বুদ্ধিতে সে নবাবের আসল চিঠি গোপন রেখে, ঠিক আছে, সে আসল চিঠিকে গোপন রেখে
আচ্ছা, আসল চিঠিকে গোপন রেখে কোম্পানির কাছে নকল চিঠি পাঠায়। আচ্ছা, এইটা জিনিসটা কি এটা বুঝানেন। রাজারা কি করে, আদেশ দেয় রাজারা, তা আদেশ দিয়ে পরবর্তীতে তার সিগনেচার করে, এটাই ওদের কাজ। এখন দেখেন খেয়াল করে যে আপনার কি লিখছে না লিখছে এগুলো সে যাচাই করবে না, এই যাচাইটা তারা করে না। তো মনে করেন নবাব বলতেছে ইংরেজদের সাথে যুদ্ধ হবে না, মীর মুন্সি লেখা দিচ্ছে ইংরেজদের সাথে যুদ্ধ হবে, বাস এইভাবে হচ্ছে আসল চিঠিটাকে গোপন করে হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে নবাবের সাথে লেগে গেছে। ঠিক আছে, তারপর দেখেন কমর বেগ, মীর জাফরের ভাই ক্লাইভের চিঠি সহ কমর বেগে ধরা পড়ে, তাকে মোহনলালের নির্দেশে হত্যা করা হয়। 1756 সালে যারা যুদ্ধে পালিয়ে যায় দেখেন, তারপর দেখেন ড্রেক, ক্যাপ্টেন ক্লেটন। ক্যাপ্টেন ক্লেটনের আরেকটা কথা হচ্ছে কি দেখেন, ব্রিটিশ সিংহ ক্যাপ্টেন ক্লেটন, ডাচ সেনাদেরকে গঙ্গর দিকে ফেটে, এগুলো সামথিং আর কিছু না। আচ্ছা, এবার আসেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ইংরেজদেরকে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেয় হচ্ছে দিল্লির বাদশা। 1756 সালে কলকাতা আক্রমণের পর সিরাজ কয়েকটি আদেশ জারি করে দেখেন, ড্রেকের বাড়ি কামানের গোলা দিয়ে উড়িয়ে দিতে হবে, ফিরিঙ্গি পাড়ায় আগুন ধরা দিতে হবে, গ্রামবাসীরা যেন ইংরেজদের সাথে কোনো কিছু বিক্রি না করে, ইংরেজদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, কলকাতা অভিযানের সব খরচ ইংরেজরা বহন করবে। দেখছেন, এগুলো কিন্তু অনুধর্মমূলক কোশ্চেনের জন্য। ইংরেজরা নেতৃস্থানীয় লোকদের কাছে 3-4 আনা মন ধরে পাইকারি হিসাবে জিনিস কিনে নেয়, 3-4 আনা মন ধরে পাইকারি হিসেবে কিনে নেয়, আর সেই লবণ এখানে 2-2.5 টাকা মন ধরে বিক্রি করা হয়। দলিল, উমিদ চাঁদের বিরুদ্ধে আসল দলিলে সবাই স্বাক্ষর করে, যেখানে রাজবল্লভ ও জগৎ শেঠ সাক্ষী ছিলেন। নকল দলিলে ওয়াটসন স্বাক্ষর করেনি, বুঝছেন, চোর হইল ইমানদার আছে। লুসিংটন নামে জনৈক লোক স্বাক্ষর করে, এই দলিলে উমিদ চাঁদের টাকা প্রাপ্তির কথা গোপন রাখা হয়। আসল দলিলে বলা হয়ে থাকে সিরাজের পতন হলে কোম্পানি পাবে 1 কোটি টাকা, কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ পাবে 70 লাখ টাকা, আর ক্লাইভ পাবে হচ্ছে 10 লাখ টাকা। এগুলো সব জ্ঞানমূলক কোশ্চেন সবগুলো। আচ্ছা, সিরাজ তার নানার মৃত্যুর সময় শপথ করছিল কখনো মদ খাইব না, বুঝছেন। যুদ্ধ সম্পর্কে মোহনলালের ধারণা, ইংরেজদের সৈন্য 3000, কিন্তু তারা অস্ত্র চালনায় দক্ষ। অন্যদিকে নবাবের সৈন্য 50,000, ইংরেজদের কামান 10টা আর নবাবের কামান হচ্ছে 50টা। এত কিছুর পরও কিন্তু হারছে, এত কিছুর পরেও। তারপর হচ্ছে দেখেন পলাশির প্রান্তরে ইংরেজ সৈন্যরা লক্ষ ভাগে আশ্রয় নেয়। কোথায়? লক্ষ ভাগে আশ্রয় নেয়। ক্লাইভ ও তার সেনাপতিরা গঙ্গা তীরে ছোট বাড়িতে আশ্রয় নেয়, যা সিরাজের শিবির থেকে 1 ক্রোশ দূরে। 1 ক্রোশ মানে হচ্ছে 16 মাইল, বুঝছেন, সরি 2 মাইল, 1 ক্রোশ। পলাশির সৈন্য সাজানো দেখেন, ছাউনির সামনে ছিল মোহনলাল, সাফরে ও মীর মর্দান। ঠিক আছে, এই মোহনলাল সাফরে, এই সাফরে কিন্তু ফরাসি ছিল, এই সাফরে হচ্ছে ফরাসি মানে বিদেশি। ঠিক আছে, ডান দিকে গঙ্গার তীরে বদ্রি আলী খান, এই ফার্স্টে মারা যায়, প্রথম মারা যায় যুদ্ধের মধ্যে, আমরা এগুলো পাবো সব, হ্যাঁ। আর বাম পাশে থাকবে নৌবে সিং, ঠিক আছে, সরি নৌবে সিং প্রথম মারা যায়, এই জন্য দেখেন এখানে লিখে দিচ্ছি প্রথম ঘায়েল হয়। বাঁ দিকে লক্ষভাগ পর্যন্ত সেনাবাহিনী সাজিয়েছে, হাবিজাবি দরকার নেই। আচ্ছা, মীর মর্দানের বাহিনীতে সৈন্য ছিল 5000 অশ্বারোহী ও 8000 পদাতিক, সামথিং এই টাইপের। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক কোশ্চেন, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়ে বড়, উক্তিটিতে উমিদ চাঁদ উঠেছে। নবাব সিরাজউদ্দৌলা নিজেকে শ্রেষ্ঠ বীর বলছে কেন? তিনি নবাব আলীবর্দী খাঁর সময় থেকে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বিভিন্ন বিজয় লাভ করছে, এই জন্য শ্রেষ্ঠ বলছে নিজেকে। ক্লাইভ উমিদ চাঁদকে যুগের সেরা বিশ্বাসঘাতক বলছে কেন? উমিদ চাঁদ অর্থের মোহে দ্বন্দ্ব হয়ে যে কোনো দল যোগ দিতে পারে, এই জন্য হচ্ছে কি সেরা বিশ্বাসঘাতক বলছে। আমরা এমন কিছু, এগুলো পারবেন না পড়তে অনুধাবনমূলক কোশ্চেনগুলো, সেট, হ্যাঁ বিলাসী গল্পের মধ্যে আছে, আর পাবেন না আমাকে, শেষ দেখতে দেখতে। বকাঝকা যা দেওয়ার দিছি, বকাঝকা। একটা জিনিস আমি ভাবি, মানে আমাদের যে উপকার করবে সে বেশি সমালোচিত হবে, ঠিক আছে, এটা আমাদের যে বেশি, এই যে অনলাইনে আমরা পড়াই, আমাদের ফ্রি কন্টেন্ট আছে, সব কিছু আছে, সব কিছু আপনারা ক্লাস ভর্তি না হলেও ফ্রি ক্লাস দেখে করতে পারবেন, ঠিক আছে। আর আমাদের সমালোচনা অনেক বেশি, অথচ দেখেন আপনি যে টিচাররা আপনাকে মানে ফ্রি কন্টেন্ট দিচ্ছে না, ঠিক আছে, তাদের কোনো সমালোচনা নেই, ঠিক আছে। আমাদের এই জন্য বলে বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, উপকারী গাছের ছাল থাকে না, ঠিক আছে। আজকে শেষ ক্লাস। আচ্ছা, এইবার আসল পড়া স্যার। এই দেখেন ফোর্ট উইলিয়াম দুর্গ, প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা দৃশ্যের হচ্ছে মূল কথাগুলো তুলে ধরছি, প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা দৃশ্যের। দেখেন
1756 সালের 19শে জুন কোথায় নবাব সৈন্যরা ফোর্ট উইলিয়ামে আক্রমণ করছে। আমি 2-3টা পড়ায় দিচ্ছি, 2টিটা, ঠিক আছে। এতে ইংরেজরা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। দেখেন, ওয়ালি খান ক্যাপ্টেন ক্লেটনকে যুদ্ধবন্ধের জন্য অনুরোধ করে। ওয়ালি খান ইংরেজদের হতে যুদ্ধ করেছে কোম্পানির টাকার জন্য। আচ্ছা, উমিদ চাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠায়। হলওয়েলের মনে করে যে গভর্নর রজার ড্রেকের সঙ্গে পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করায় যুক্তিযুক্ত। ভালো কথা। উমিদ চাঁদকে নবাবের সেনাধ্যক্ষ মানিক চাঁদের কাছে পত্র লেখার অনুরোধ করা হয়। এই জন্য উমিদ চাঁদ বলেন, বন্দির কাছে এই প্রার্থনা কেন সার্জেন্ট হলওয়েল? নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে আসে। গোলন্দাজ, গোলন্দাজ মানে হচ্ছে যারা কামান ফিকা মারে, কামান, যারা কামান, ঠিক আছে। গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটে আসে। ক্যাপ্টেন মিনচিন দমদমের রাস্তাটা উড়িয়ে দেওয়ার কথা থাকলো, সে পালিয়ে যায়। নবাবের সৈন্যরা গঙ্গার দীক্ষার ফটক ভেঙে কেল্লার ভিতরে ঢুকে পড়ে। সেখান দিকে একদল ডাচ সেনা পালায় যায় প্রথম দিকে, বুঝছেন? আচ্ছা, গভর্নর ড্রেক ও ক্যাপ্টেন ক্লেটন, যাকে ব্রিটিশ সিংহ বলা হয়েছে, নৌকা করে পালিয়ে যায়। এছাড়াও ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড, মানিংহাম নৌকা করে দুর্গ থেকে পালিয়ে যায়। হলওয়েলের পুরো নাম জন জেফানিয়া হলওয়েল। কাশিমবাজার কুঠি থেকে গ্রেফতার করা হয়েছে ওয়াটস ও কালেটকে। দেখছেন, প্রথম অঙ্কের মধ্যে এগুলো আছে, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের মধ্যে আছে। দেখেন, ইংরেজদের অপরাধ কি ছিল? কাশিমবাজারে গোলা বারুদ আমদানি করা, কলকাতার আশেপাশে গ্রামের পর গ্রাম দখল করা, দুর্গে সামরিক শক্তি বৃদ্ধি করা, কৃষ্ণবল্লভকে আশ্রয় দেওয়া ও সিরাজকে নজরানা না পাঠানো। দেখছেন ইংরেজদের অপরাধগুলো কি কি ছিল? দেখছেন কতগুলো অপরাধ ছিল। বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন হচ্ছে ফররুখ সিয়ার। ড্রেকের বাড়ি কামান দিয়ে উড়িয়ে দিতে রায়দুল্লভকে আদেশ দেওয়া হয়। মানিক চাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করা হয়। তবে উমিদ চাঁদ ইংরেজদের পক্ষে কাজ করানোর জন্য তাকে হাত করে নেয়। এই জন্য উমিদ চাঁদ ইংরেজদের নিকট চিঠি পাঠায়। সেখানে মানিক চাঁদের নিকট 12,000 উমিদ চাঁদের পারিশ্রমিক বাবদ 5,000 টাকা দাবি করা হয়। উমিদ চাঁদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে অর্থ উপার্জনের জন্য। মানিক চাঁদ পরবর্তী সময় ইংরেজদের সাথে বিশ্বাসঘাতকতা করায় 10 লক্ষ টাকার বিনিময়ে জেলখানা থেকে মুক্তি পায়। আসলে পুরা গল্প না পড়লে আপনারা এইভাবে বুঝবেন না। এটা জাস্ট হচ্ছে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের মূল কাহিনীগুলো তুলে ধরছি। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য। এবার দেখেন দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য। দেখেন এই যেরকম দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যটা তো অনেকে পড়ছেন, জাহাজের মধ্যে যে মারামারি লাগে ওরা জাহাজের মধ্যে। দেখেন কি বলতেছে, দেখেন, ফোর্ট উইলিয়াম দুর্গে সিরাজের কাছে পতনের ফলে ইংরেজদের মধ্যে হতাশা দেখা দেয়। এই কঠিন দুঃসময়ের জন্য ইংরেজরা একে অপরকে দোষারোপ করতে থাকে। এমনকি ইংরেজ মহিলারাও ইংরেজদেরকে কটাক্ষ করে। দেখেন এটা, দেখেন কি বলতেছে, নবাবের আদেশ অমান্য করে রজার ড্রেক কৃষ্ণবল্লভকে আশ্রয় দেয়। বলছিলাম না কৃষ্ণবল্লভ ওই যে 50 লাখ টাকা নিয়ে নিছে, হ্যাঁ। তারপর দেখেন কৃষ্ণবল্লভকে কেন্দ্র করে ড্রেক নবাবকে উদ্ধত ভাষায় চিঠি দেয়। এই নিয়ে ইংরেজদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ড্রেকের মতে ইংরেজ আধিপত্য সহজেই শেষ হয়ে যাবে না। এই জাহাজটি এখন কলকাতার দুর্গ, যা শাসন করছে ইংরেজরা। আচ্ছা, কিলপ্যাট্রিক ও মার্টিন কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী, অথচ তাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে 20,000 টাকার কম নয়। উমিদ চাঁদের অনুমতি পেলে কলকাতার পাশে জঙ্গল কেটে ইংরেজরা হাট বাজার বসিয়ে দিবে। ইংরেজদের মতে দেশীয় গাদ্দারদের 10 হাত পূরণ করতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে নিজেদের মধ্যে বখরা নিয়ে বিরোধ করলে। এটার মানেটা বুঝে নেন। এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমি 10 জনকে টাকা দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কেউ যদি তাদের মধ্যে যদি বিরোধ লাগে, মানে এদের মধ্যে যদি বিরোধ লাগে, যদি নবাবরা সব বলে দেয়, তখন কি হবে? কথাটা কি বুঝতে পারছেন? মানে আমি 10 জনকে টাকা দিচ্ছি, সমস্যা নেই, সমস্যা হচ্ছে এরাই যদি লেগে যায়, তখন কি করবেন? এটাই বেরো। আচ্ছা, তারপর দেখেন সিরাজের বিরুদ্ধে, দেখছেন এই যে, তার মানে দেখেন এই যে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য জাস্ট এতটুকু, এগুলাই হচ্ছে মূল কথা, এগুলাই হচ্ছে মূল কথা। পুরা পড়াই দরকার নেই আপনার। তারপর দেখেন প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য, সিরাজের বিরুদ্ধে ঘসিরি বেগমের বাড়িতে ষড়যন্ত্র চলতে থাকে, যেখানে সিরাজের প্রধান গুপ্তচর নারায়ণ সিং রাইসুল জুহালা সভাসদদের মধ্যে স্থান করে নেয়। সভা চলাকালে সিরাজ চলে আসে এবং মতিঝিলের সভা, মতিঝিল মুর্শিদাবাদের একটা বাড়ির নাম, এটা কিন্তু এই মতিঝিল না, হ্যাঁ, মুর্শিদাবাদ চিরতরে ভেঙে দেয়। দেখেন ওইখানে উমিদ চাঁদের একটা উক্তি আছে, আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোপ শুকনো রাখেন, আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতে হাড়িতে কালি মেঘে গুলবাগা বনে যায়। আমি দৌলতের পূজারী, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। কথাগুলো উমিদ চাঁদের। শকতজং নবাব হবেন নামমাত্র, আর আসল কর্তৃত্ব দেখাবে ঘসিরি বেগম, আর ঘসিরি বেগমের নামে দেশ চালাবে রাজবল্লভ। এটা কার? জগৎ শেঠের মন্তব্য। দেখছেন রায়দুল্লভ কি চায়? একটা অঙ্গীকারনামা। একরারনামা মানে হচ্ছে অঙ্গীকারনামা, একটা সিগনেচার চায়, ঠিক আছে? অঙ্গীকার নেয়া, নাম নেয়া একটা সিগনেচার চায়। আচ্ছা, যখন এই হাত থেকে প্রথম পত্র বই নিয়ে বসছে নাকি, এটা তো সহপাঠ। আচ্ছা, হ্যাঁ, ঘসিরি বেগম হচ্ছে রিনা খান। আচ্ছা,
আচ্ছা, শওকত মানে হিন্দি সিরিয়ালের নায়িকা শওকত জংকে সিরাজ বিদ্রোহী ঘোষণা করে এবং মোহনলালের অধীন সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা করা হয়। রায় দুর্লভ তাকে মোহনলালের অনুগামী হওয়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়। অমিত চাঁদের মতে সিরাজের নবাবী নির্বিঘ্ন না হলে সবার কি স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে আপনারা এই বিষয়গুলো মূল কাহিনীগুলো পড়ে নেবেন, ঠিক আছে? মূল কাহিনীগুলো আপনাদের তো শিটগুলো দিয়েই দিব, আর শিটগুলো খুব আমার নিজের করা, খুব ইফেক্টিভ করেই করেছি, জানি না আপনাদের কতটুকু কাজে লাগবে। আমরা কুইজে চলে যাব। দেখি আপনাদের এর মধ্যে কোনো কথা থাকলে বলেন। দেখছেন এর অবস্থা হয়েছে। কালকে পরীক্ষা, কি পরীক্ষা প্রশ্ন দিলেই বুঝতে পারবি। গাদ্দার মানে বিশ্বাসঘাতক, গাদ্দার। হ্যাঁ, প্রিন্ট আউট করে নিলেও হবে, প্রিন্ট আউট করে নিলে হবে। স্যার বাংলা পড়তে হবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে। এছাড়াও আজকে যে ক্লাসের ইয়াটা থাকবে, মানে ভিডিওটা থাকবে, ওইটার নিচে আমার ইউটিউবের একটা প্লে লিস্ট দিব। আমার ইউটিউবের ওইখানে একবারে বইগুলো ধরে 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 প্রায় 10টা 11টা ক্লাসের মধ্যে শেষ করছি, ওটা পুরো এটা থাকবে, ঠিক আছে? হচ্ছে বোনের ছেলে, ঝসেরি এবং বোনের ছেলে হচ্ছে শওকত জং, ঠিক আছে? বাংলা ক্লাস কয়টা? বাংলা ক্লাস আজকেই শেষ, বাংলা ক্লাস। ওকে, শুরু করি কুইজ। রেডি? নেগেটিভ মার্ক কাউন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, ইউটিউব সাবস্ক্রাইব করা আছে। রেডি? সিরাজউদ্দৌলা নাটকের কয়টি দৃশ্যে সিরাজের উপস্থিতি আছে বলেন, এটা কত হবে? হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে 1 বি। টোটাল দৃশ্য হচ্ছে 12টা, যার মধ্যে হচ্ছে 8টার মধ্যে সিরাজের উপস্থিতি আছে। টোটাল দৃশ্য হচ্ছে 12টা। ভেরি গুড। সিকান্দার আবু জাফর কত সালে মারা যান? সিকান্দার আবু জাফর, আজকে একটু জ্বালাবো নি আপনাদেরকে। হ্যাঁ, 2 বি। গুড। আচ্ছা বলেন তো, আমাদের একজন লেখক আছে 1971 সালে মারা গেছেন, কে? 1971 সালে আমাদের কোন লেখক মারা যান, দেখি পারেন কিনা? কে বলতে পারবেন? 1971 সালে মারা গেছেন আমাদের কোন লেখক? পারবেন? রাইট, আব্দুর রাই। এটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। গুড, ওয়ালিউল্লাহ। ভেরি গুড। পরের কোশ্চেন, ওয়াটসনের বদলে অমিত চাঁদের বিরুদ্ধে কে স্বাক্ষর করে? ওয়াটসনের বদলে অমিত চাঁদের বিরুদ্ধে কে স্বাক্ষর করে? কে হবে? লুসিংটন। রাইট, লুসিংটন হচ্ছে স্বাক্ষর করছে। আচ্ছা, তারপর কাকে কেন্দ্র করে ড্রেক নবাবকে উদ্ধত ভাষায় চিঠি দেয়? কাকে কেন্দ্র করে ড্রেক নবাবকে উদ্ধত ভাষায় চিঠি দেয়? অমিত চাঁদ, কৃষ্ণবল্লভ, রায় দুর্লভ, দুর্লভ রাব, কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে কৃষ্ণবল্লভ, যে ওই সময় প্রায় 53 লাখ টাকা বা 50 লাখ টাকা নিয়ে চুরি করে, ঠিক আছে? 50 লাখ টাকা। ক্লাইভ কত বছর বয়সে ভারতে আসে? ক্লাইভ কত বছর বয়সে ভারতে আসে? হ্যাঁ, সে হচ্ছে 17 বছর বয়সে ভারতে আসে। গুড, 17 বছর বয়সে ভারতে আসে। বাঙালি কাপুরুষ নয় উক্তিটা কার? বাঙালি কাপুরুষ নয়, এটা হচ্ছে ওয়ালি খানের উক্তি। আচ্ছা বলেন তো, সিরাজের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করছে? সিরাজের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করছে? কে বলতে পারবে নাম কি ওনার? সিরাজের পক্ষে কোন ফরাসি সেনাপতি যুদ্ধ করছে? সাফ্রে। গুড, সাফ্রে হচ্ছে ফরাসি সেনাপতি যে যুদ্ধ করছে। আচ্ছা দেখি, এবার একটা কোশ্চেন করি, দেখি। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, লাইনটা কই আছে ফার্স্ট পেপারে? এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। রাইট, ভেরি গুড, নওরিন। 18 বছর বয়স। আচ্ছা এবার দেখি পারেন কিনা। কাপুরুষ চিত বুঝাইতে হিন্দু ধর্মের একটা চরিত্রকে ইঙ্গিত করা হয়েছিল, কোন চরিত্রটা? ড্যাশের চক্ষু লজ্জা হবে, এরকম একটা লাইন আছে। নারায়ণ। ভেরি গুড, জেরিন। গুড, নারায়ণ, যে নারায়ণের কর্তৃপক্ষের চক্ষু লজ্জা হবে। আচ্ছা পরের কোশ্চেন,
পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে, এটা কোথায় আছে? পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আমার পথ, ভেরি গুড। আচ্ছা, সুপুরুষ বটে, এটা কার সম্পর্কে বলা হয়েছে? আজকে শেষ জ্বালান জ্বালায় যায়। সুপুরুষ বটে কার সম্পর্কে বলা হয়েছে? কল্যাণীর বাবা, রাতুল ঠিক বলছে, কল্যাণীর বাবা সম্পর্কে বলছে সুপুরুষ বটে। ঠিক আছে, কল্যাণীর বাবা। আচ্ছা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, এটা কই আছে ফার্স্ট পেপারে? সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, ভেরি গুড, জান্নাতুন নিসা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, এটা কই আছে ফার্স্ট পেপারে? রাইট সুভা, আমি কিংবদন্তির কথা বলছি মধ্যে আছে সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, ভেরি গুড। জন জেফানিয়া কার প্রকৃত নাম? জন জেফানিয়া, হ্যাঁ এটা হচ্ছে হলওয়েলের প্রকৃত নাম হচ্ছে জন জেফানিয়া। পরের কোশ্চেন, আমার শেষ যুদ্ধ পলাশীতেই, এই উক্তিটা কার? আমার শেষ যুদ্ধ পলাশীতেই, এটা সি লিখতেছেন মীরমর্দান না মোহনলাল? কে হবে এটা? কেউ লিখতেছেন সি, কেউ লিখতেছেন ডি। শিওর হয়ে বলেন। না না, এ তাহলে বি, এভাবে হওয়া দরকার নেই। আমার শেষ যুদ্ধ পলাশীতে উক্তিটা কার? এটা রাইট অ্যান্সার হচ্ছে ক, মোহনলাল। আমার শেষ যুদ্ধ পলাশীতেই। পরের কোশ্চেন, চন্দননগর কাদের অধীনে ছিল? চন্দননগর, ফেসবুকের কমেন্ট পড়তেছি রায়হান, সবই দেখতেছি। চন্দননগর কাদের অধীনে ছিল? ইংরেজদের নবাব, ডাচ, কি হবে? আচ্ছা এখন তো দিয়ে দিছি, রাইট অ্যান্সার হচ্ছে স্যার চন্দননগর ফরাসিদের অধীনে ছিল। ফরাসি, ইংরেজদের না। রাইট অ্যান্সার হচ্ছে চন্দননগর ফরাসিদের অধীনে ছিল। ইংরেজরা হচ্ছে নন্দ কুমারকে ঘুষ দিয়ে চন্দননগরে হচ্ছে আক্রমণ করছে। পরের কোশ্চেন, কলকাতার নাম পরিবর্তন করা হয় কত তারিখে? কলকাতার নাম পরিবর্তন করা হয় কবে? হ্যাঁ রিপা ফরাসি, কলকাতার নাম পরিবর্তন করা হয় হচ্ছে 19শে জুন। ভেরি গুড, 19শে জুন কলকাতার নাম পরিবর্তন করা হয়। এই জাহাজটি এখন আমাদের দুর্গ, এই উক্তিটা কার? ওয়াটস, ড্রেক, প্লেটন, প্যাট্রিক। এই জাহাজটি এখন আমাদের দুর্গ, এই উক্তিটা কার? সি না, এটা হচ্ছে বি, ড্রেকের। এই জাহাজটি এখন আমাদের দুর্গ, এটা বি। লুৎফার নবাবের কাছে আসতে না পারাটাকে কি বলা হয়েছে? ক্ষোভ, কষ্ট, বেদনা, আক্ষেপ, কি হইতে পারে? প্রায় সেম সব। লুৎফার নবাবের কাছে আসতে না পারাটাকে কি বলা হয়েছে? এটা রাইট অ্যান্সার হচ্ছে আক্ষেপ, ডি বলা হয়েছে, ডি। অমিত চাঁদের মত অনুসারে নবাবের রাজকোষ লুট করলে কতটুকু পাওয়া যাবে? অমিত চাঁদের মত অনুসারে নবাবের রাজকোষ লুট করলে কত টাকা পড়ছে? জি আপা, জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ক্লাস থেকে বেরো করাচ্ছি। বলেন, অমিত চাঁদের মত অনুসারে রাজকোষ লুট করলে ক্লাইভের ভাগে কত টাকা পড়ছে? এটা হচ্ছে 21 লাখ, 21 লাখ টাকা। মীর জাফরের গুপ্তচরের নাম কি? মীর জাফরের প্রধান গুপ্তচরের নাম কি? রাইসুল জোহালা, ওমর বেগ, কোমর বেগ, ইয়ার খান। রাইট অ্যান্সার হচ্ছে ওমর বেগ। মীর জাফরের প্রধান গুপ্তচরের নাম হচ্ছে ওমর বেগ। ঠিক আছে,
আচ্ছা, কলকাতা বিজয়ের পর সিরাজ কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করে? রায়দুল্লভ, মোহনলাল, মানিকচাঁদ, অমিত চাঁদ। কি হবে অ্যান্সার? কলকাতা বিজয়ের পর সিরাজ কাকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করে? রায়দুল্লভ, মোহনলাল, মানিকচাঁদ, অমিত চাঁদ। আন্দাজে অ্যান্সার দিতেছে সবাই। রাইট অ্যান্সার হচ্ছে মানিকচাঁদ। মানিকচাঁদকে হচ্ছে ইয়া করছে। ফোর্ট উইলিয়াম কত সালে নির্মিত হয়? ফোর্ট উইলিয়াম এটা কত সালে? যখন অ্যাডমিশন টেস্টে জিকে পড়বেন, যদি পড়ে না হয় তখন দেখাবো আপনাদেরকে যে ফোর্ট উইলিয়াম কই থেকে আসছে, নামকরণ, হাবিজাবি, এগুলো ধরবো। ফোর্ট উইলিয়াম কত সালে? ওমর বেগ, হ্যাঁ ঠিক আছে। ফোর্ট উইলিয়াম হচ্ছে 1706 সালে হয়েছে ভাই, 1706 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ, বুঝছেন? 1706 সালে হয়েছে। তারপরে কোশ্চেন, মীর জাফরের কনিষ্ঠ পুত্রের নাম কি? মীর জাফরের কনিষ্ঠ পুত্রের নাম কি? কনিষ্ঠ মানে বুঝছেন তো, ছোট। এটা পারবেন? রাইট অ্যান্সার হচ্ছে সাইফুদ্দৌলা। আপনারা দেখবেন গল্পের শেষে চরিত্রগুলো আছে, চরিত্রগুলো পড়তে হবে। ক্লাইভের মতে ডেড হর্সকে, ক্লাইভের মতে অমিত চাঁদ, মোহাম্মদ বেগ, সিরাজ, মোহনলাল। ক্লাইভের মতে ডেড হর্সকে, ডেড হর্স কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে সিরাজ। সিরাজ হচ্ছে ডেড হর্স। আচ্ছা দেখি একটা পারেন কিনা। ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন কি দেখি? যারা এতক্ষণ তো বহুত পড়াইলাম, ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন কি? ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন কি বলেন দেখি? ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন কি, কে বলতে পারবেন? টাকা? ডেড হর্স, ডেড হর্স মানে টাকা না, এটা নাটকের মধ্যে লাইন আছে, নাটকের মধ্যে লাইনটা আছে। কেউ পারলেন না? আচ্ছা এটা লিখে নেন। মানুষের মধ্যে হচ্ছে টেরর জাগিয়ে রাখা, বুঝছেন? বা বাংলায় বললে হলো ভয় জাগিয়ে রাখা, ভয় জাগিয়ে রাখা। এটা কোন প্রেক্ষিতে বলতেছি আমি ভয় জাগিয়ে রাখাটা? মানে সিরাজকে যখন বন্দি করে তখন তাকে রাজধানীতে আনবে কি আনবে না, এটা নিয়ে হচ্ছে মীর জাফরের মধ্যে একটা কনফিউশন ছিল, বুঝতে পারছেন? তো তখন মানে ইয়া বলতেছিল যে কেন আনবেন না, তাকে এখন সে দেশদ্রোহী, তাকে বিরুদ্ধে করতে হবে, তার মুখের উপর থুতু দিয়ে ফেলতে হবে। তখন একটা কথা বলছিল যে মানুষের মধ্যে টেরর জাগিয়ে রাখাটাই হচ্ছে ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন, বুঝছেন? মানুষের মধ্যে মানে হচ্ছে ভয় জাগিয়ে রাখা। রাইট, হ্যাঁ রানাতুন নিসা, এটা ক্লাইভের উক্তি ছিল, এটা ভেরি গুড, ক্লাইভের উক্তি ছিল। ঠিক আছে, বুঝছি আপনারা এইগুলা ধরলে শেষ। তারপর আমি যে অনুধর্মকে লিস্টে দিচ্ছি ওইখানে পাবেন। ব্রিটিশ সিংহ বলতে নাটকে কাকে বোঝানো হয়েছে? ব্রিটিশ সিংহ, ব্রিটিশ সিংহ বলতে নাটকে কাকে বোঝানো হয়েছে? কে বলিতে পারিবেন? রাইট অ্যান্সারটা হচ্ছে ক্যাপ্টেন ক্লেটন। ক্যাপ্টেন ক্লেটনকে বুঝাইছে ব্রিটিশ সিংহ বলতে। ঠিক আছে, পরের কোশ্চেন, আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও শুকনা রাখেন, আমি দুধের কাছে না যেতে পুরো ইয়া হয়ে যায়। এই উক্তিটা কার? উক্তিটা কার? এটা আপনারা পারেন, অমিত চাঁদ। ভেরি গুড, এটা হচ্ছে অমিত চাঁদের উক্তি। স্থানীয় লোকদের কাছে ব্রিটিশরা প্রতিমন লবণ কত টাকা করে কিনে নিত? প্রতিমন লবণ কত টাকা করে কিনে নিত স্থানীয় লোকদের কাছ থেকে? ব্রিটিশরা প্রতিমন লবণ কত টাকা দিয়ে কিনে নিত বলেন, কে বলতে পারবেন? হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে 3-4 আনা। একটু বুঝে নেন, ওরা 3-4 আনা দিয়ে কিনতো আর হচ্ছে 2-2.5 টাকায় বিক্রি করত। মানে এটার ইয়াটা কি, মানে সিস্টেমটা কি? মনে করেন আপনার আপনার এলাকার মধ্যে মনে করেন যে 20 টন চাল আসছে, 20 টনের চাহিদা আছে, আপনি 20 টন চালে কিনা ফেলছেন, চালের কেজি হচ্ছে মনে করেন 50 টাকা। এরপর আপনি বসে এই চালটাই হচ্ছে স্থানীয় লোকদের কাছে 70 টাকা করে বিক্রি করতেছেন। কথাটা কি বুঝতে পারছেন? ইংরেজরা কি করতো, লবণ চাষিদেরকে দিয়ে লবণ উৎপাদন করাইতো, কইরা এটা 3-4 আনায় কিনে নিত, কিনা ওই চাষিদের কাছেই পরবর্তীতে হচ্ছে 2-2.5 টাকায় বিক্রি করতো।
বুঝতে পারছেন? 2-2.5 টাকায় বিক্রি করতো, 3-4 আনায় কিন্তু 2-2.5 টাকায় বিক্রি করতো। বুঝে ফেললাম, এগুলা লিখে রাখবো না। রাইসুল জুহালা কার চিঠি নিয়ে ক্লাইভের কাছে গিয়ে জীবন সংশয়ে পড়ে? রাইসুল জুহালা, মীর জাফর, ঘসিটি বেগম, অমিত চাঁদ, মানিক চাঁদ, কি হবে? কার চিঠি নিয়ে জীবন সংশয়ে পড়ে? রাইসুল জুহালা কার চিঠি নিয়ে হচ্ছে ক্লাইভের কাছে গিয়ে বিপদে পড়ে? হ্যাঁ, ডাকাত ছিল তারা অবশ্যই। রাইট অ্যান্সার হচ্ছে কি ভাই? রাইট অ্যান্সার হচ্ছে অমিত চাঁদ। অমিত চাঁদ, অমিত চাঁদের চিঠি নিয়ে গিয়ে হচ্ছে বিপদে পড়ে রাইসুল জুহালা, অমিত চাঁদের চিঠি। নবাবের আসল চিঠি গায়েব করছে কে? নারায়ণ সিংকে রাইসুল জুহালা বলা হয়েছে, নারায়ণ সিংকে। নবাবের আসল চিঠি গায়েব করছে হচ্ছে মীর মুন্সি, মীর মুন্সি। পারফেক্ট স্কাউন্ড্রেল কাকে বলা হয়েছে? পারফেক্ট স্কাউন্ড্রেল। জগৎ শেঠ, অমিত চাঁদ, সিরাজ, রায়দুল্লভ, কি হবে? পারফেক্ট স্কাউন্ড্রেল কাকে বলা হয়েছে? এটা হচ্ছে কে? অমিত চাঁদকে বলা হয়েছে। এই পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ অমিত চাঁদ, পারফেক্ট স্কাউন্ড্রেল। তারপর আসেন, সিরাজের পতন হলে কাকে সিপা সালারের পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়? সিরাজের পতন হইলে কাকে সিপা সালারের পদ দেওয়া হবে বলেন? সিরাজের পতন হইলে কাকে সিপা সালার? সিপা সালার হচ্ছে সেনাপতি, সেনাপতির পদ দেওয়া হবে কাকে? এটা হচ্ছে রায়দুল্লভ, রায়দুল্লভকে দেওয়া হবে। পরের কোশ্চেন, অমিত চাঁদের বিরুদ্ধে কে নকল দলিতে সই করতে রাজি হয়নি? কি হবে অ্যান্সার? কে নকল দলিলে সই করতে রাজি হয়নি অমিত চাঁদের বিরুদ্ধে? ওয়াটসন, ক্লাইভ, হলওয়েল, মীর জাফর, কি হবে এটা? রাইট অ্যান্সার হচ্ছে রাইট, ওয়াটসন। কি প্রশ্নগুলো একবারে সহজ বেশি নাকি? এই দেখি এবার পারেন কিনা। সেনাবাহিনী কোন জিনিসটা বরদাস্ত না করার সন্দেহ প্রকাশ করছে সিরাজ? স্কাউন্ড্রেল বুঝেন না? দেখেন স্কাউন্ড্রেল, হ্যাঁ, গালি, একটা গালি। দেখে এই কোশ্চেনের অ্যান্সার দেন। সেনাবাহিনী কোন জিনিসটা বরদাস্ত না করার কথা বলছে, যে এই জিনিসটা আমি বরদাস্ত করবে না সেনাবাহিনী? কি? ক্লাইভের সাথে চুক্তি, মীর জাফরের বরখাস্ত। আমি যখন পরীক্ষাগুলো নেবে, ভালো কথা, আজকে কিন্তু পরীক্ষা চলতেছে, আজকে বাংলা এক্সাম চলতেছে, এই পর্যন্ত কেউ বাংলায় 25-এ 25 পায় নাই। এটা আমার দুর্ভাগ্য, ঠিক আছে? বাংলা পড়াই লাগে না এমন পণ্ডিতের অভাব নাই, বিভিন্ন গ্রুপের মধ্যে দেয়। পরীক্ষার কোশ্চেন দিলে পড়া ধরা দেখায়। এখন দেখো যে বিভিন্ন পোস্টে ভাই গুচ্ছের জন্য পড়তে চাইতেছে, কি হবে না হবে। হ্যাঁ, সেনাবাহিনী কি হবে? এই যে দেখছেন, আপনারা অনেকেই ভুল করছেন। রাইট অ্যান্সার হচ্ছে মীর জাফরের ফাঁসি, মীর জাফরের ফাঁসি, ঠিক আছে? রাইট অ্যান্সার। এই যে এই টাইপের কোশ্চেন আমি দিব। সিরাজের মতে মতলব হাসিল করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে কে? ওয়াটসন, ক্লাইভ, মীর জাফর, শওকত জং, কে হবে? মতলব হাসিল করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে কে? ওয়াটসন, ক্লাইভ, মীর জাফর, শওকত জং। দেখছেন পুরা কোরিয়ান মেয়েদের মতো লাগতেছে না? সব সেম সেম। ডি না, রাইট অ্যান্সার হচ্ছে ক্লাইভ। ইংরেজরা সভ্য জাতি, ক্লাইভ সম্পর্কে কথা বলতেছে, ঠিক আছে? চায়নাদের মতো লাগতেছে। জগৎ শেঠ কোন সম্প্রদায়ের লোক ছিল? জগৎ শেঠ, এই যে আরেকটা কোশ্চেন, জগৎ শেঠ কোন সম্প্রদায়ের লোক ছিল? বাউল, শেঠ, শিখ, জৈন? না, রাইট অ্যান্সার হচ্ছে জৈন সম্প্রদায়ের লোক ছিল জগৎ শেঠ। যান পরিচিতির মধ্যে এটা আছে, ঠিক আছে? জগৎ শেঠ। এই টাইপের কোশ্চেন অ্যাডমিশনে আসলে কি করে চিন্তা করেন। আচ্ছা, তারপর ক্লাইভ চিরদিনের জন্য ভারতবর্ষ থেকে লন্ডন ফিরে যায় কবে? চিরদিনের জন্য ভারতবর্ষ থেকে লন্ডন ফিরে যায় কবে? বুড়া লোক ছিল, হ্যাঁ? 1764, 60, 57, 67, কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে সি, 1767। মোহনলালের গুপ্তচর কার জীবন অসহ্য করে তুলছে? মোহনলালের গুপ্তচর কার জীবন অসহ্য করে তুলছে? মীর জাফর, ঘসিটি বেগম, মিরন, শওকত জং, কার জীবন? রাইট অ্যান্সার হচ্ছে কি? মিরনের জীবন অসহ্য করে তুলছে।
ওকে, থ্যাংক ইউর মধ্যে আমরা চলে আসছি। বলেন আপনাদের সাথে জার্নিটা কেমন ছিল জানি না, অনেকের অনেক কনফিউশন ছিল বাংলা নিয়ে, কি ক্লাস হবে না হবে নাকি। এসিএস আপনাদের প্রত্যাশা পূরণ করতে কতটুকু পারছে জানি না, চেষ্টা করেছি আমরা যতটুকু ভালো করা যায় আর কি। আমার মনে হয় স্লাইডগুলো পড়লে এনাফ, স্লাইডগুলো পড়লে ঠিক আছে। না মিস করার কিছু নেই, আমি আবার আসবো, মাঝে মধ্যেই আসবো। মাঝে মধ্যে বলতে হচ্ছে এবার কোয়েশ্চেন নিয়ে আসবো। হ্যাঁ, এরকম মনে করেন যে 50টা কোয়েশ্চেন নিয়ে আসবো, কারণ একবারে যদি আপনাদেরকে না নিই তখন আপনারা আবার ভুলে যাবেন। ঠিক আছে, কোয়েশ্চেন নিব আর সব শেষ, একেবারে সব শেষ। বিশ্বাস করেন হচ্ছে বাংলা কিছু আমি বাকি রাখি নাই, ইভেন অ্যাডমিশনের অনেক কিছু পড়াই দিছি, অনেক কিছু পড়াই দিছি আমি অ্যাডমিশনের। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসের পিডিএফটা তো আপনারা পাবেনই, সাথে আমি কমেন্টে একটা প্লে লিস্ট দিব। আপনাদের যদি কারো হচ্ছে যে দেখতে চান, পুরো নাটক দেখতে চান, তাহলে সেটাও করতে পারবেন। একবারে পুরো ধরে 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 আমি পড়ায় বুঝাইছি। ঠিক আছে, কবিতায় সমস্যা আমি বলি কিছু, আপনাদের একটা সাজেশনমূলক ক্লাস হবে, লাস্টের দিকে আসে একটা ক্লাস হবে। আর একটা জিনিস বলে রেখে আপনাদেরকে, আপনাদের ছোট ভাই বোন আছে তাদেরকে 25 ব্যাচের 26 ব্যাচের বা যারা আছে আর্টসের আছে, যারা এফআরবিতে নাই, তাদের পার্সোনাল কোর্স আমার চলতেছে। হ্যাঁ, সেটা আপনারা সাজেস্ট করতে পারেন। আর ভাই আপনারা আসলে ক্লাস না করলে বুঝবেন না, বাংলা ইংরেজি আইসিটিতে আপনারা অনেকাংশেই বুঝেন না, যেহেতু ম্যাক্সিমাম আপনারা সায়েন্সের স্টুডেন্ট, গ্রুপ সাবজেক্টগুলো আপনারা কম্পেয়ার করে পড়তে পারেন, কি কোন সাবজেক্ট কোন স্যার কীভাবে পড়াচ্ছে। তো বাংলা ইংরেজি আইসিটি না, এই জিনিসটা আপনারা কম্পেয়ার করতে পারেন না। গুচ্ছ থেকে বলেন, ইঞ্জিনিয়ারিং থেকে বলেন, যেটার মধ্যে ইংরেজির অনেক বড় গুরুত্ব আছে, আইসিটির অনেক গুরুত্ব আছে। ঠিক আছে, আইসিটির এমসিকিউগুলো একটু সুপার টাফ থাকে। বাংলার কথা তো বাদই দিলাম, বাংলার যে একটা ক্লাস আছে না, লাইফ লাইন ক্লাস, যেটা আমি নিচ্ছিলাম, ওইখানে কোনো আলাদা মোটিভেশনের কিছু নেই, যা সত্য তাই বলতেছি। 30টা কোশ্চেনের মধ্যে 12 থেকে 14টা কোশ্চেন এমন পাবেন যেটার অ্যান্সার আপনি নিজেও, মানে যে কোর্সে সে নিজেও ঠিক মতো জানে না, তখন ইনস্ট্যান্ট মাথা খাটাইতে হবে। সৃজনশীল কোশ্চেন কখনো পড়ে কমন পড়বে না, এটা মনে রাখেন। এমসিকিউর যে উদ্দীপকগুলো আছে এগুলো কখনো কমন পড়বে না, বাংলার কোশ্চেনে খুব ইনস্ট্যান্ট আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, বই পড়া না থাকলে এই যে মনে করেন যে অনুপমের সাথে পণ্ডিতের তুলনা দিয়ে কি বিদ্রুপ পাইছে না ব্যঙ্গ পাইছে, এই ওয়ার্ডগুলো বইয়ের লাইনগুলো থেকে আপনার পড়তে হবে। আর টিচার যত বেশি ক্যাটক্যাট ক্যাটক্যাট করবে তত এগুলো আপনার পড়ায় মনে থাকবে, নয়তো মনে থাকবে না। মূল ভাব পড়ে পাশ করার দিন কিন্তু আপনার না। আর পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ হয়, আপনি যদি মানে হচ্ছে ইউনিভার্সিটিতে যদি 2 নম্বরে যদি আপনার কম থাকে, 2 নম্বরের খেসারত কিন্তু 200 জনের পিছে পড়বেন। হ্যাঁ, এই জিনিসগুলা আপনাদেরকে ক্লাসের মধ্যে কোনো মানে হচ্ছে মোটিভেশন বা এগুলা দেওয়ার না। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, হয়তো আমি আপনাদেরকে পাবো না, পার্সোনাল কোনো বিষয় কমেন্টে করবেন না। একটা ভালো স্টুডেন্টের কিছু মানে হচ্ছে আছে, কিছু কি বলে ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সে রেগুলারিটি মেনটেন করতে হবে তাকে। রেগুলারিটি মেনটেন না করলে, আমি একদিনে 10 ঘন্টা পড়তেছি, 1 সপ্তাহ আমি কোনো পড়তেছি না, আপনি আগেই ফেইলার এইটা। 2 নম্বর হচ্ছে ইগনোরেন্স ভাব থাকতে হবে না। একটা স্টুডেন্ট যে এই যে আপনারাই দেখেন, মানে বিভিন্ন তো গ্রুপে তর্ক বিতর্ক, আমার কাছে হাসি লাগে দেখতে। একটা ছেলে সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব পড়ে ফেলছে, আপনি পড়াই ধরেন নাই, আপনার জন্য কি পড়া টিচার বসায় রাখবে? বুয়েট কি বলবে, আচ্ছা অমুক তো কেরামত আলী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেনি, তার জন্য কোশ্চেন ইজি করি? বলেন। রেগুলারিটি থাকতে হবে, কোনো ইগনোরেন্স ভাব থাকতে হবে না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, বাংলা ইংরেজি আইসিটি বেশি পড়ে সায়েন্সের স্টুডেন্টরা, অথচ সায়েন্সের স্টুডেন্টরা পড়ার মানে গ্রুপ সাবজেক্ট পড়ার প্রেশারিং অন্য সাবজেক্ট পড়ার সুযোগ পায় না। আর্টস কমার্সের স্টুডেন্টরা কম পড়ে, কারণ সায়েন্সের স্টুডেন্টরা কোনো সাবজেক্টকে ইগনোর করে না, এটা তাদের একটা ভালো গুণ, ফলে সমাজও তাদেরকে ইগনোর করে না। আর আর্টস কমার্সের স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে চিন্তা করে, এটা আবার পড়তে হয় নাকি, আমি স্যার আমারে কি পড়াইবো, আমি নিজেই তো সব পারি। তাহলে ভাই তোমাদের বি ইউনিট সি ইউনিটে তোমরা এত খারাপ করো কেন? ঠিক আছে, ইগনোরেন্স ভাবটা যেন আপনাদের মধ্যে কখনোই না থাকে। জীববিজ্ঞান পড়তেছেন না, কেমিস্ট্রি সাবজেক্ট এই চ্যাপ্টার না পড়লে হবে, ফিজিক্সের এই চ্যাপ্টার না পড়লে হবে, বাংলা 2 বছরের কোশ্চেন পড়লে কমন পড়লে হবে। এই যে দেখেন, একটা জিনিস বুঝে পড়লে কি আনন্দ লাগে আর মুখস্থ করলে কি কষ্ট লাগে। আমাদের 9-10-এর যে টিচাররা ছিল তারা অনেকাংশে আমাদেরকে হচ্ছে মুখস্থ করাইছে, যার ফলে এই বাংলা নিয়ে ভয়টা আমাদের মধ্যে রয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা?
কোর্স শেষ হওয়ার পরও থাকবে ভাই। কষ্ট করে একটু আর দুইটা, আপনাদের আর 1 বছর, একটা বছর কষ্ট করেন, ইউনিভার্সিটির ট্যাগ চলে আসুক, তারপর আপনি যা ইচ্ছা তা করেন। ইউনিভার্সিটির ট্যাগ না এসে আপনি যদি বারবার সমালোচনা করেন, আমি ডাবি নিয়ে সমালোচনা করতে পারবো কারণ আমি ডাবির স্টুডেন্ট, অপার ভাই বুয়েট নিয়ে সমালোচনা করতে পারবে কারণ অপার ভাই বুয়েটের স্টুডেন্ট। কিন্তু আজকে যদি আমি ডাবিতে না টিকতাম বা অমুকে যদি বুয়েটে না টিকতো, বুয়েটে তখন কি বলতো মানুষ, আঙ্গুর ফল টক। আর আমরা যে টিকছি, আমরা পরিশ্রম করে টিকছি, পরিশ্রম ছিল অবশ্যই, সাথে লাক ছিল। পরিশ্রম না থেকে শুধু লাক দিয়ে কিন্তু হবে না আপনাদের কাছে, বুঝতে পারছেন? স্যার আপনার কমেন্ট পড়ছি সালাউদ্দিন সাহেব, এই যে পড়ছি। আচ্ছা, কারো কোনো কথা থাকলে বলতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন স্যার। দোয়া করি অনেক ভালো করেন, আবার হয়তো দেখা হবে একটা, ঠিক আছে, আবার দেখা হবে আপনাদের সাথে একবারে শেষের দিকে একটা সাজেশনমূলক ক্লাস নিয়ে, কি পড়বেন কি ছাড়বেন। তবে এখন আমি এটা দিব না, এটা একবারে লাস্টের 15 দিনের আগে দিব, একবারে লাস্টের সময়। এখন যদি আমি বলি, ও আচ্ছা আরেকটা বিষয়, আপনাদেরকে আসলে শেষ কথা তো অনেক কথা বলতে ইচ্ছা করে। পড়াশোনার ক্ষেত্রে কখনো রস্য ইউজ না করে ও ইউজ করবেন, ঠিক আছে? এটা আলাদা একটা স্লাইডে লিখে দিই, এটাই বেটার। পড়াশোনার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, ইউজ করতে হবে আমাকে ও, রস্যই না, ঠিক আছে? এইটা পড়লেই হবে। মনে করেন আমি একটা বাক্য বললাম, এইটা পড়লেই হবে, পড়লেই হবে, নো, এই শব্দ ব্যবহার করতে পারবেন না। এটাও পড়তে হবে, এটাও পড়তে হবে, বুঝতে পারছেন? এরকম আমরা যারা ইউনিভার্সিটির জন্য সাজেশন দিই, আমরা ইউনিভার্সিটির জন্য, আমরা কি ইউনিভার্সিটি কোশ্চেন করি না, আমাদের এক্সপিরিয়েন্স অনুসারে আমরা বলি এইটা বলতে পারি না, এখান থেকেই আসবে, ঠিক আছে? এখান থেকেও আসতে পারে, এই জিনিসটা মনে রাখেন, ঠিক আছে? এফআরবি পড়লে এইচএসসি কভার হবে, এফআরবি পড়লে এইচএসসি কভার হবে, নো প্রবলেম। এফআরবি পড়লে এইচএসসি কভার হবে। হ্যাঁ, এটা অনেকগুলা ক্লাসে বলছি যে এটা পড়লেই হবে এটা। আর যখনই দেখবেন কেউ বলবে এটা পড়লেই হবে, সোজা স্কিপ করবেন। বা ওই যে পিকে মুভির মতো বলতে হবে যে গ্যারান্টি দেতা হ্যাঁ, এই টাইপের। আপনার ক্লাসগুলো বাংলাতে অনেক ডেভেলপ, হ্যাঁ থ্যাংক ইউ, খুবই ভালো। দোয়া অবশ্যই করি, ভালো করেন, আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর অবশ্যই এসিএস মেম্বারদেরকে হচ্ছে থ্যাঙ্কস জানাবেন, তারা আপনাদের জন্য অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। ইভেন সবসময় আপনাদেরকে নিয়ে ভাবে কীভাবে ভালো করা যায়, কীভাবে ভালো করা যায়। আচ্ছা, বাংলা রিভিশন কিভাবে দিব? বাংলা রিভিশন দিবেন হচ্ছে ফার্স্ট অফ, আপনাদের একটা বন্ধের মধ্যে একটা সাজেশন দিছিলাম কিভাবে বন্ধের মধ্যে পড়বেন, হ্যাঁ ওইটা, যে ফার্স্টে স্লাইডগুলো দেখবেন, তারপর ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে? বিশেষ করে সেকেন্ড পেপারের ক্লাসগুলো দেখবেন, ফার্স্ট পেপারের স্লাইডগুলো পড়বেন, ঠিক আছে? আচ্ছা, নোট সেরকম করি নাই, স্লাইডগুলো পড়লেই হবে, নোট সেরকম না করলেও। আমার স্লাইডগুলোর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি, যা আমি জানি আপনারা নোট করতে পারবেন না, ঠিক আছে? স্লাইডগুলোর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে কি 25 ব্যাচ নিয়ে। আল্লাহ হাফেজ।